বড় ভাইয়ের বউকে দেখতে গিয়ে চোখ কপালে উঠে গেল। এটা কে? সেই নীলিমা যাকে হারিয়েছি 4 বছর আগে। কিন্তু নীলিমার সাথে আমার ভাইয়ের বিয়ে কিভাবে? মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করেছে, সাথে আমিও, কারণ দুজন দুজনকে এখনো ভালোবাসি, শুধু রিলেশনটাই নাই। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, থাকারই কথা, কারণ নীলিমাকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ ও নিরু প্রকৃতির মেয়ে, সে সাথে তো রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার উপর ক্রাশ খাইছিলাম, কিন্তু সমস্যা ছিল সে আমার সিনিয়র, পুরো 1 ইয়ারের। তখন সে 2nd ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, যেটা তার মোটেও ভালো লাগতো না, তবে আমি হাল ছেড়ে দিইনি। প্রতিদিন তার অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে, কিন্তু সে ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরি, নইলে বুঝবেন না। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষা থাকার পরও তার সাথে কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে থাকতো, তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম, কলেজেও নজরে রাখতাম কখন কি করে। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গিয়েছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না, তাই ভাবলাম মেয়েটিকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না, বড় ভাইরা তো আছে। মেয়েটা ধীর পায়ে এগুতে লাগলো, আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই বলে দিলাম, আপু আই লাভ ইউ। বিশ্বাস করুন, মেয়েটা এমনভাবে তাকিয়েছিল সেদিন যে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিলাম। আর কোনো কিছু শোনা অপেক্ষা না করেই দিলাম দৌড়, কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আর মনে দৌড়ানোর সময় একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কাতরাচ্ছি, অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারতেছি না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু নীলিমাকে দেখেছিলাম, আর চোখ খোলার পরেই তাকেই দেখলাম মেয়েটা হাসপাতালে নিয়ে এসেছে, আর মাথার পাশে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখ এখনো আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারিনি, তবে বুঝে গিয়েছিলাম মেয়েটি আমাকে ভালোবাসে। যাওয়ার আগে নীলিমা একটা কথা বলে গিয়েছিল সেদিন, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? আর আমি তার চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশনটা ছিল 1 বছর। তার বাবা ট্রান্সফার আর পরীক্ষার পর অন্য জায়গায় চলে যাওয়া, এই দুটো কারণে ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। সে আরেকটা ছেলের সাথে মেলামেশা করতো, যেটা আমার মোটে ভালো লাগতো না। অনেকবার মানা করার পরেও সে শোনেনি। একদিন তো বলেই দিয়েছিলাম, কি এমন রিলেশন তোমাদের যার জন্য সেদিন 1 থাপ্পড়ে ব্রেকআপ করে দিয়েছিলে? অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখলাম সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে তার। আর কি, আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকা। কেটে গেছে 4টা বছর। নীলিমার সাথে আর দেখাও হয়নি, কখনো কথাও হয়নি, তবে ফেসবুক আইডি ছিল। প্রতিদিন টাইমলাইনে ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটার ছবি আপলোড দিছি সেই ছেলেটার সাথে। চলুন বাস্তবে ফিরি। অতীত খুবই বোরিং, বাস্তবতা উত্তেজনায় ভরপুর। সানভি, কেমন লেগেছে তোর? আব্বু, বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলে পারো। ভাইয়া আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। আমি আপুর মনে হাসতে লাগলাম। আমার নীলিমার সম্পর্ক ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপরে এক্স গার্লফ্রেন্ড, আর এখন ভাবি। কি মজার তাই না? ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম নীলিমার ঠিক পিছনে তার ছোট বোন নীলা, অনেক বড় হয়ে গেছে আর নীলিমার মতো সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবছি 2 ভাই একবারিতেই বিয়ে করব। তবে নীলিমার দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুললো, ছেলেটার কি হলো? তাহলে কি ব্রেকআপ হয়েছে? কাজের চাপে লাস্ট 2 মাস নীলিমার প্রোফাইলে চেক করাই হয়নি। যাই হোক, আব্বু রাফিকে বললাম, তোরা যা, কথা বল আলাদা রুমে। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমনটা লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়েছে? কি করবো বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। মেয়েটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। মেয়েটা সবকিছু দেখাতে লাগলো। সবশেষে সাধে গেলাম। আচ্ছা তোমার নামটা কি? নীলা। ভালো নাম তো। জি ভাইয়া, আপনার নামটা কি? সানভি। কি বললেন? সানভি। কঠিন নাম, সহজে উচ্চারণ করা যায় না, তবে আপনার নামটা কিউট আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার 2nd ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নেই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এ তো মেঘ না চাইতেই জল। কথা বলা শেষে নিচে নামতেই ধাক্কা খেলাম নীলিমার সাথে। সরি, আমি আসলে দেখি নাই। ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শে মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে গেল। চোখ জলে ভিজে ওঠার আগে চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, কিছু বুঝতে পারিনি। তার আগে চলে এসেছি।
লাস্ট যেদিন তার সাথে হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জোরে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনোই ছেড়ে যাবে না। অথচ আর সেই কত দূরে। আজ অনেকদিন পর সে আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল, চোখটা ভিজে গেছে। 4 বছরেও নিজেকে এখনো বদলাতে পারিনি, এখনো বাচ্চাদের মতো কাঁদি। ইমোশনগুলো আর গেল না। বাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরে সে আমার ভাবি হয়ে যাবে, তখন সামলাবো কিভাবে নিজেকে? বাসায় থাকবো না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, হঠাৎ নীলিমাটা এসে ডাক দিল। ভাইয়া, কোনো মতো চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নাম্বারটা 0172551। আমি কল দিব রাতে। আচ্ছা দিও। মেয়েটা চলে গেল। নীলিমার তো বিয়ে হয়ে যাবে, আমাকে বিয়ে করতে হবে। বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথে। তারপর রোমান্স করবো নীলিমাকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কোনো কষ্ট পায়নি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর তাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। খারাপ থাকার তো তার কোনো কারণই নেই। তার একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিল। তবে আমি কেন আজও একা আছি? কারণ নিজে নিজে কষ্ট পাচ্ছি। সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো, নীলাকে ভালো লাগছে। মেয়েটা আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটা সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্ট পেতে হবে না। কিরে, চলে আসলি কেন? এমনি সবাই গাড়িতে উঠলো, ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। অথই আমার বোন। ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো, তোদের পছন্দ হয়েছে নাকি সেটা বলেই হয়। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কি সানবি, তোর কেমন লাগছে মেয়েটাকে? যে মেয়ের ভালোবাসার জন্য আজও চোখে পানি ফেলি, আর আমাকে বলতেছে মেয়েটা কেমন লাগছে। মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ের সাথে মানাবে ভালো। তাহলে তো হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কিরে, তুই কবে বিয়ে করবি? করব করব, কিছুদিন পর। সবকিছু তো গুছিয়ে নেই তারপর, কিন্তু তার আগে তোকে বিয়ে দেব। আম্মু দেখো কি বলে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া মিটিমিটি হাসতেছে। সবারই পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নেই। ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতে আমি ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলো ছলো চোখের চাহনি আমাকে কষ্ট দিতেছে কেন? বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতে গেলাম। নিজেকে সামলাতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়া আমাকে জড়িয়ে রেখেছে, না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতিগুলো বেশি কষ্ট দেয়। গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম আর ভাববো না তার কথা, তারপরে পারলাম না। কেন যদি তার কথায় ভাবতে ইচ্ছে করে? কেন যে দেখা হয়েছে আল্লাহ জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথা হবে, আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগে নীলাকে নিজে করে নেব, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নেই। তখন আর মনে পড়বে না নীলিমার কথা। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। সিগারেট জিনিসটা ছাড়া আমি আর আমার গল্প দুটোই অসম্পূর্ণ। প্যাকেট থেকে সিগারেট বের করে কেবল ধরেছি, সেই সময় ফোন আসলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? নীলা। ও সরি, তুমি? হুম। তো কেমন আছো বলো? ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবে বলো? আচ্ছা, সকালে এই জায়গায় আইসেন। ঠিক আছে। তারপর আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। কিন্তু বুঝতে পারছি না নীলা কেন কালকে ডাকলো। সে কি একা আসবে নাকি নীলিমার সাথে আসবে? কিছুক্ষণ ভাবলাম, যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি নীলিমাকে নিয়ে আসে তাহলে তো সমস্যা। হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। নীলিমাকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছাটা প্রচন্ড বেড়ে যাবে। বলতে পারবো কি, অনেক কথাই তো জমে আছে। আর কয়েকটা প্রশ্ন যেগুলো উত্তর না জানলে হয়তো জীবনটা এরকম কষ্টের মধ্যে থাকবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হয় তা তো হবেই। দেখাই যাক না কি হয়। একটা রাত পরেই তো দেখা হচ্ছে। সিগারেটটা শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেলো কয়েকটা। আমি হাঁটতেছি আর ভাবতেছি, যে সত্যি ভাইয়ের সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? সে কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তো তার লাইফে আছেই। সেখানে আমি না থাকলে কি, আর থাকলেই বা কি। এসব কিছু ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়। কিন্তু এখানে তো কেউ নাই, নিরিবিলি একটা জায়গা। ওই দিকে তাকিয়ে দেখি আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্রুর ছায়া ভালোই লাগছে আজ প্রকৃতিটাকে। কিন্তু কেন জানি মনটা উদাস, আবার অস্থিরতা কাজ করছে। কি আসবে সেটা ভেবে।
ঘরের দিকে তাকিয়ে দেখি 9টা 1। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি শাড়ি পরা 2টি মেয়ে আসতেছে। তার মানে নীলিমাও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম, মাথা নিচু করে আছে। দুজনে এসে আমার পাশে বসতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছি না। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। সানবি ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলেন ভাবি? নীলা, তুই একটু এদিকে যা। আচ্ছা, যাচ্ছি। জি ভাই বলুন, কি বলবেন? তুমি ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পর তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতে হবে। তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছে আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে, এখনো তো আর বিয়ে হয়নি, তাই না? হয়নি, তবে শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম। জি ভাই বলুন। আই এম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি আমি, তার জন্য মাফ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও প্লিজ। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আর আপনি যেহেতু তোমার ভাবি, তাই মনে কিছু রাখার কোনো দরকারই আসে না, তাই না? দেখো সানবি, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আমাকে আর পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এতটুকু বলবো, মাফ করে দিও। জি ভাবি, অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম, নীলা এদিকে এসো। নীলা আমাদের কাছে এসলো। কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপুও না বিয়ে হয়নি এখনো, আর ভাইয়ের খোঁজ নিতে চলে এসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলামই না। 018698521। আচ্ছা সানবি ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি ভাইয়ের সাথে একসাথে বিয়ে সেরে ফেলবো। দেখি ভালো মেয়ে পাই কিনা। খুঁজেন, পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হয়। একটু মজা করে বললাম। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে, বলে চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নীলিমার চোখে ভালোবাসা দেখিনি। তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ, সে কেঁদেছে, কিন্তু এটা মনে রাখতে হবে, মেয়েরা শীতকাদনে অল্পতেই কাঁদতে পারে, আমরা ছেলেরা পারি না। আমাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, তবে সেটা প্রকাশ করি না। আমরা কাঁদি আড়ালে, লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছা করছে না, রিক্সা নিলাম। সারা রাস্তায় ভাবলাম আজকে রাতে বাবাকে বলবো আমি নীলাকে বিয়ে করব, তাদের বাসায় প্রস্তাব দিতে। আমি একা থাকলে শিওর কিছু একটা ঘটবে। যদি নীলা থাকে সাথে, তাহলে অনেকটা সামলে নিতে পারবো। মেয়েটার চোখে ভালোবাসা দেখেছি আমি। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু অতএব বসে আছে রুমে। আমি রুমে ঢুকে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখ পাগল ছেলে কি বলে, এত বড় হয়ে গেছে এখনো আম্মুর হাতে খেতে হবে। তুমি খাইয়ে দিবে কিনা সেটা বলো। ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবতেছে। ভাবি বানিয়ে বিয়ে করবি? আগে তোকে বিয়ে দেবো, তারপর করব। আম্মু, এবার কিন্তু ওকে মারবো আমি। আম্মু তুমি খাইয়ে দিবে কিনা তাই বলো। আচ্ছা দিচ্ছি। আমি কি করলাম তাহলে? আমাকেও খাইয়ে দিতে হবে। আচ্ছা দুজনকেই খাইয়ে দিব, দাঁড়া খাবার আনতেছি। আম্মু রুম থেকে বের হতেই অথয় গাল ধরে জোরে টেনে দিলাম। অথয় সবচেয়ে অপছন্দের কাজ এটা। অথয় রেগে গিয়ে আমার চুল টেনে দিল। ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উধা হয়ে গেল। আর আম্মুর হাতের খাবার খেয়ে নীলিমার কথা ভুলে গেলাম। আমার মন খারাপ থাকলেই চানাচুর খাই, নয়তো আম্মুর হাতে খাবার খাই। মন খারাপ কোথায় চলে যায় নিজেও যাই না। খাওয়ার শেষে ঘুমালাম একটু। বিকেলে ঘুম ভাঙতেই দেখলাম নীলা কল দিয়েছে। আমি উঠে ফ্রেশ হলাম। তারপর ছাদে গিয়ে কল দিলাম নীলাকে। হ্যালো। হ্যাঁ, কল দিয়েছিলে দেখলাম। হ্যাঁ, কেন? সমস্যা আছে আপনার? সমস্যা কেন থাকবে? তাহলে? কিছু না, বলো কি বলবে? না, বলবো না। কেন বলবা না? কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই। আমি অনেক রাগ করছি, তাই এখন বলবো না। আমি তো ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি জানি না এত কিছু। আমি রাগ করছি, এখন যদি আপনি রাগ ভাঙাতে পারেন তাহলে কথাটা বলবো, নয়তো বলবো না। আচ্ছা একটা কথা উত্তর দাও তো। কি কথা? তুমি বিয়ে করবা কবে? সেটা আব্বু আম্মু জানে। আমাকে বিয়ে করবে? মানে বিয়ে করবে আমাকে? তোমার আপু আর ভাইয়া, আমি আর তুমি করবে বিয়ে? জানি না। আরে রাগ করলা নাকি? আমি তো মজা করছিলাম। ও, রাগ করিনি। আমি ভাবছিলাম সিরিয়াসলি বলছেন।
আরে না, তোমার তো বিয়ের বয়সী হয়নি। কি? আমার 18 বছর হয়েছে আরো 2 মাস আগেই। তারপরে তুমি তো পিচ্ছি এখনো, কেমন যেন বাচ্চা বাচ্চা লাগে। আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, বাচ্চা না বুড়ি, ঠিক আছে। ধর, রাখলাম, বাই। বলে কল কেটে দিলাম। মেয়েটাকে রাগে বেশ মজা পেলাম, তবে আরেকটা জিনিস বুঝলাম, মেয়েটা আমাকে ভালোবাসে আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমিও জব করি তাই কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। রাতে আকাশ বরাবরই আমার ভালো লাগে, কেন জানি অন্ধকার খুব পছন্দ আমার। সবাই যেখানে দিনের বেলা ঘোরাঘুরি করে, আমি রাতের বেলায় ঘুরি। রাতটা কেমন জানি ভালো লাগে। পকেট থেকে সিগারেট বের করে কেবলই ধরাইছি, এমন সময় অথই সাথে চলে আসে। ভাইয়া, তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা, ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি, দে। আমি প্যাকেটটা ওর হাতে দিলাম। ও সবকটা সিগারেট বের করে একটা একটা করে সবকটা ভেঙে ফেললো। এবার টাকা দে। ধর 100 টাকা নে। 1000 টাকা লাগবে। একটা ড্রেস দেখছি, 1000 টাকা শর্ট আছে, তুই দিবি এখন। কি 1000 টাকা দিতে পারবো না। দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু। আরে থাম, দিতেছি, বিকাশ করলাম। আচ্ছা, খরচ সহ দিবি। আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। আচ্ছা, আর তোর আর নীলার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। মানে? মানে আমি সব শুনেছি, আর এবার তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না, সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে, তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব। এগুলো দৌড়ে চলে গেল। আমি মনে হয় এবার গেলাম, যাই না কি বলবে ও। সবার আদপে একদম মাথায় উঠে গেছে। এখন শিওর আব্বুকে গিয়ে বলে দিবে আমার আর নীলার কথা। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। অথয় নিচে চলে গেল। মাথা ঘুরতেছে আমার। ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, নয়তো আব্বু আম্মু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলা হবে। তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। আব্বু রুমে গিয়ে দেখি আব্বু আম্মু দুজনে বসে আছে। আমি গিয়ে বললাম, আব্বু একটা কথা ছিল। কি কথা বল? আব্বু, আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। নিজে বিয়ের কথা নিজে কিভাবে বলবো। আরে এত ভাবার কি আছে, যা কথা বলার বলে দে। আব্বু, আসলে আমি বিয়ে করতে চাই। কি বুঝি নাই, আবার বল। বিয়ে করবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন প্রেম করবে? এবার মনে হয় সব গেল রে। আব্বু প্রেমটা একদম পছন্দ করে না। মানে কি? এতদিন কি ও তাহলে প্রেম করছে আমাদের না জানিয়ে? কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তা মেয়েটাকে শুনি। নীলা। কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের পর। সানভি, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি। যা আমার সামনে থেকে। আব্বু, আমি প্রেম করি নাই, শুধু ভালো লাগছে তাই বলতে আসলাম যে ভাইয়ার সাথে একসাথে বিয়েটা সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব, কথা বলবি না একদম, চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আব্বু কি করবে কে জানে। দেখে তো খুব রেগে আছে মনে হয়। থাকলে থাকুক, তাতে আমার কি, বিয়ের বয়স তো হয়েছে। আর বেকার তো বসে নেই, বিয়ে করবোই না কেন। বিয়ে না করলে পালিয়ে যাব, তবু নীলিমার সাথে এক বাড়িতে থাকা সম্ভব না। কখন কি ঘটে যায় বলা যায় না। এখন নীলাই সব। নীলাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়ে বাঁচতে হবে। বসে বসে এসব ভাবতেছি, এমন সময় অথয় রুমে ঢুকলো। ভাইয়া, ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে, তোরও বিয়ে হয়ে যাবে এবার। মানে? মানে হলো, আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো, কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোমার বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মন খারাপ। কেন? তো তো খুশি হওয়ার কথা, একসাথে 2টা বিয়ে হবে বাড়িতে, আনন্দ মজা করবি। আরে ধুর, রাখ তোর মজা। আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, এখন হাত খরচ কই পাবো? মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওইখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে। ভাবি তোকে তো আর সিগারেট খেতে দিবে না। আচ্ছা বোন আমার, কষ্ট পাস না, তোকে প্রতি মাসে 2000 টাকা করে দিব। কিন্তু কেন দিবি? আজকে আমার সব কাপড়ই তুই ধুয়ে দিবি। আমি পারবো না, এর আগেও তুই বলেছিলি কিন্তু টাকা দিস নাই। এবার দিব, সত্যি কসম। অথয়কে প্যান্ট শার্ট বের করে দিয়ে সোজা দরজা বন্ধ করে দিলাম। উপর দিকে তাকিয়ে দেওয়াল দেখতেছি। হঠাৎ বাদিকে চোখ পড়তেই পুরোনো ডায়েরিটা চোখে পড়ে গেল। ডায়েরিটা বের করলাম, ধুলো জমে গেছে প্রতি পৃষ্ঠায়। এটা তো শুধু ডায়েরি, আমার মনেরই তো ধুলো জমে গেছে। ডায়েরিটা মুছে আবার রেখে দিলাম জায়গা মতো, কারণ এটা খুললে আবার নীলিমা সিঁড়িতে জড়িয়ে যাব। এর চাইতে ভালো না খোলা। নিজেকে কেন আটকে রাখবো তার সাথে।
সে তো বন্দি নেই, মুক্ত পাখির মতো হাসতে। তবে আমি কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছি এখনো জানি এর কোনো উত্তর আমার কাছে নেই। তাই নিজেকে প্রশ্ন করে বৃথা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কিভাবে আবার ছাদে চলে গেলাম, গিয়ে নীলাকে কল দিলাম। 2বার রিং হতেই কলটা রিসিভ হলো। হ্যালো। হ্যাঁ বলো। আমি তখনও বুঝতে পারিনি এটা নীলা নয় নীলিমা, তাই আবার বললাম কি করো। আমি নীলিমা। কথাটা শোনার পর বুঝতে পারলাম এটা নীলিমা, নীলা নয়। হঠাৎ করে বুকের ভিতরে ছ্যাদ করে উঠলো। মনে হলো ইমোশনগুলো সব উপরের দিকে উঠতেছে। এক একটা দীর্ঘ নিঃশ্বাস যেন ইমোশন হয়ে বের হতেছে। আমি কোনো মতো বললাম, নীলা কোথায়? আব্বুর রুমে। ও, ওকে একটু ডেকে দাও তো, কথা আছে ওর সাথে। কি কথা আমাকে বলো। সুযোগ পাইছি এবার। কষ্ট দিচ্ছ তো আমাকে তুমি, এবার তোমাকে আমি জ্বালাবো, দেখে কতটা সহ্য করতে পারো। আমি কোনো কিছু না ভেবেই বলে দিলাম, নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে, তাই ওর সাথে কিছু কথা ছিল। একটু ফোনটা দেওয়া যাবে ওকে? নীলার সাথে তোমার বিয়ে মানে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা হাত পা সবই ঠিক আছে। এবার ওর কান্না মিশ্রিত কণ্ঠটা শুনতে পেলাম। সানভি, তুমি কি সিরিয়াসলি বিয়ে করবা? বিয়ে তো করতেই হবে তাই না? তো ভাবলাম একসাথে করে ফেলি। একসাথে থাকতে না পারলেও বিয়ে তো একসাথে করতে পারবো তাই না? ওর ফুপিয়ে ফুপিয়ে কান্নার অবস্থা আমাকে কষ্ট দিতে লাগলো। তবে পুরনো কথা মনে পড়ে, আর কষ্ট লাগে না। যতটা পেন সে আমাকে দিচ্ছে। আমার সামনে দিয়ে বাইকে করে ঘুরেছে, দেখে দেখে প্রেম করেছে, তখন তো কষ্ট হয়নি, আজ কেন হচ্ছে? সে তো খুশি থাকার কথা। সে যেমন ছেলে চাইতো তেমনই ছেলে পেয়েছে, টাকাওয়ালা, হ্যান্ডসাম। বলতে দ্বিধা নেই, আমার ভাই আমার চাইতে দেখতে ভালো আর অনেক রোমান্টিকও। তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে? এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকালাম। হ্যালো। আচ্ছা, আমি নীলাকে ফোন দিতেছি, কথা বলো। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর নীলা কণ্ঠ শুনতে পেলাম। আবার ফোন কেন দিচ্ছেন? একটা কথা জানাচ্ছিল। কি কথা? আমাকে বিয়ে করবা? কি বলেন এগুলা? যা বলি তার উত্তর দাও, নয়তো অন্য মেয়ে দেখতে হবে। অন্য মেয়ের দিকে তাকালে না চোখ উপড়ে তুলে নিব। তার মানে বিয়ে করবা? আমার লজ্জা লাগতেছে, রাখি, বাই। আচ্ছা শোনো, আরেকটা কথা জানার ছিল। কি কথা? তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ের প্রপোজাল দিয়ে এখন আসছে বয়ফ্রেন্ড আছে নাকি জানতে। সরি, আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। আমি মানা করে দিতেছি বাবাকে। বেশি বুঝছেন কেন এত? শোনেন, আমার বয়ফ্রেন্ড নাই। ফোনটা কেটে গেল। লজ্জা পাইছে, আপন মনে হেসে উঠলাম। মনে হয় এবার সত্যিই নীলার প্রেমে পড়ে গেছি। উত্তেজনা কাজ করতেছে ভিতরে, কি হবে কালকে সেটা দেখার। তবে মনে হয় না খারাপ কিছু হবে, কারণ ভাইয়ার সাথে নীলবার বিয়ে ঠিক হতে পারলে আমার সাথে নীলার বিয়ে হবে না কেন? এত চিন্তা করে লাভ নেই, এর চাইতে ভালো ঘুমিয়ে পড়ি, যা হয় কালকে দেখা যাবে। পরদিন সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। এই যে উঠেন, সকাল হয়ে গেছে। আব্বু, এত সকালে ডাকতেছো কেন? 9টা বাজে, এখনো সকাল। ওহো, অফিসের সময় হয়ে গেছে। আজকে অফিসে যেতে হবে না। কেন? আপনার জন্য মেয়ে দেখতে যাব, উঠেন তাড়াতাড়ি। কোন মেয়ে? আমার একজন বন্ধুর মেয়ে। কখন আবার কাকে নিয়ে পালিয়ে যাস, তাই ভাবছি তোকে আর তোর ভাইকে একসাথে বিয়ে করাবো। কিন্তু আমি তো নীলাকে। নীলাকে কি? হ্যাঁ, কিছু না। তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছি তোর জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আব্বু আবার কি শুরু করলো, আল্লাহ ভালো জানে। কোন মেয়েকে আবার ধরে আনবে। যাই হোক, আমি ডাইরেক্ট বলে দিব আমার মেয়ে পছন্দ হয়নি। নীলিকা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, এটাই ফাইনাল। গোসল করে তৈরি হয়ে বের হলাম। আব্বু আম্মু আর অথয় বসে আছে নিচে আসতেই অথয় আমার দিকে তাকিয়ে মুচকে আসলো। সবার আদর পেয়ে একদম দুষ্ট হয়ে গেছে। আব্বু আম্মু আমাকে দেখেই বের হতেই অথয়কে বললাম, ওই তুই তো বললি নীলার সাথে আমার বিয়ে। আমি শুধু শুনছি তোকে বিয়ে করাবে, আমি ভাবছি নীলার সাথেই করাবে, তাই বলছি। আমি কি জানতাম নাকি যে আবার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে? ভালো করছোস, আমার লাইফটা শেষ হয়ে যাবে যদি নীলাকে না বিয়ে করতে পারি। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। তা তো বাসবেই। আমার বড় ভাইয়ের বউয়ের ছোট বোন বলে কথা, ভালোবাসতে হবে না? তবে আফসোস, তোর বিয়ে অন্য কারোর সাথে। এত কথা না বলে চল দেখি কোন পেতনির সাথে বিয়ে করায়। চল। কথা বলতে বলতে গিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার নাই, তাই নিজেকে ড্রাইভ করতে হবে। সবাই গিয়ে পিছনে বসলো। নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। অথয়কে ডাক দিয়ে সামনে আনলাম। কি ব্যাপার? কি আর ব্যাপার, সবাই পিছনে বসলে নিজেকে ড্রাইভার মনে হয়, তাই তোকে সামনে আনলাম। আচ্ছা চল। কিন্তু যাবোটা কোথায়? আব্বু ভাইয়া জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। কোথায় আবার? সে যাকে ভালোবাসে তার বাসায়। লুকিয়ে প্রেম করার শাস্তি হবে তাকে বিয়ে করাবো।
আব্বুর কথা শুনে সেই লেভেলে খুশি লাগতেছে। মিথ্যা বললো কেন তাহলে? মজা নিচ্ছে আমার সাথে, আমিও শোধ দিব এর। আমাকে টেনশনে রেখে মজা নেওয়া। নীলিমার বাসার সামনে এসে গাড়ি থামালাম, তারপর আব্বুর পেছন পেছন বাসায় ঢুকলাম। কেন জানি অনেক লজ্জা লাগতেছে। বুঝলাম সেদিন ভাইয়ারও সেম অবস্থা হয়েছিল। বাসার ভিতর ঢুকে একজোড়া চোখ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না চোখ জোড়াটা। আব্বুর সাথে গিয়ে বসলাম সোফায়। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। রাত যেটা বললাম সেটার ব্যাপারেই কথা বলতেই আসলাম। মেয়েকে দেখুন, তারপর না হয় কথা বলি। ডাকুন মেয়েকে। নীলা, এদিকে আয় তো মা। ভীষণ অস্থিরতা কাজ করতেছে মেয়েটাকে দেখার জন্য, মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়তেছে। হঠাৎ দরজা ঠেলে বেরিয়ে এলো সে। কালো শাড়িতে হালকা মেকআপে হালকা লিপস্টিকে অন্যরকম লাগতেছিল তাকে। ইচ্ছে হচ্ছিল এখনই হাতটা ধরে ফেলি সারা জীবনের জন্য। বাইরে কি ঘটছে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি হারিয়ে গেছি নীলাতে, কেউ পারবে না আমাকে সামলাতে। ঘুর কাটলো, অটো হয়ে দেখে। এই ভাইয়া, হ্যাঁ কি বল? এদিকে আয়। হ্যাঁ কি বল? ভাবিকে নিয়ে রুমে যা, কথা বল। আচ্ছা বুঝি না কেন আলাদা রুমে যেতে হবে? দেখছিলাম তাকে, দেখতে থাকি না কেন বারবার যেতে হবে আলাদা রুমে? ঘোরটাই কেটে গেল। তবে আজকে তো সে নেশার মতো কাজ করছে। যতবার দেখছি ততবারই মাতাল হয়ে যাচ্ছি। পারফিউমের গন্ধে অবস্থাটা অনেকটাই খারাপ। চলে আসলাম আলাদা রুমে। জানি না আব্বু আম্মু কি বলতেছে, আমি শুধু তাকে দেখছিলাম। যাই হোক, নীলার দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে লক্ষ্য করে বললাম, শাড়ির কুচিটা এলোমেলো হয়ে আছে। তার মানে সে শাড়ি পরতে জানে না, আমিও তো পড়াতে পারি না। কি হবে তাহলে? ধরো এত রোমান্টিক হয়ে কি হবে? সে নিজেই শিখে নেবে। দুজনেই চুপচাপ এজন্য নিরাপত্তা পালন করছে এমন কিছু। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না। মেয়েটাও চুপ করে বসে আছে। সব দ্বিধা ভেঙে আমি প্রশ্ন করলাম, বিয়েটা করতে রাজি তুমি? সরাসরি প্রশ্ন করায় তার মুখটা কেমন যে লাল হয়ে গেল। আমিও আছি, বোকার মতো সরাসরি প্রশ্ন করে বসলাম সে বিয়ে করতে রাজি কিনা। এখন কি বলবো? হার্টবিটটা অলরেডি অনেকটা বেড়ে গেছে। এবার আর তাকে প্রশ্ন না করে নিজে বলতে লাগলাম, আমি তোমাকে সেই প্রথম দেখেই প্রেমে পড়ে গেছে। যেহেতু ভাইয়ার বিয়ে আর মাত্র 15 দিন বাকি, তাই প্রেম করার সুযোগ নাই। খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব। চলো না এই বাকি 15টা দিন প্রেম করি, তারপর বিয়ে। যদি থাকো রাজি, বিয়ে করবো আজই। নীলা, উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। কথাটা বলেই লজ্জায় আমার বুকে মুখ লুকালো। শিওর হয়ে গেলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ অনুভব করলাম মেয়েটা কাঁদতেছে। কি হলো, মেয়েটা কাঁদতেছে কেন? জানেন, আমিও আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেল। এখন কি হবে? ও আল্লাহ, আমাকে উঠায় নাও। মেয়েটা বলে কি? মেয়েটা কোমরে হাত রেখে টান দিতেই নীলা আমার বুকে এসে আটকে গেল। এমন সময় দরজায় টোকা পড়লো। উফ, এখনই আসতে হলো। নীলা কানে কানে বললাম, তোমাদের বাসায় প্রাইভেসি নাই? মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। আমি দরজা খুলে দেখলাম নীলা বাইরে দাঁড়িয়ে আছে। নীলিমা আমাকে দেখে কেমন জানি হয়ে গেল, ঝটপট লুকিয়ে পড়লো। আর আমি কিছু না বলেই বাইরে চলে আসলাম। হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে কি বলবো? আমি এসে বসলাম আব্বুর পাশে। তারা কথা বলতেছে, মনে হয় বিয়েটা কনফার্ম। সানভি, তোর মত কি? আমি কি বলবো, তোমরা যা বলবে তাই হবে। তাহলে আর কি, আগামী মাসের 12 তারিখে তোদের বিয়ে। আচ্ছা আব্বু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে। আমিও যাবো, চল। আচ্ছা যা। সালাম দিয়ে বাইরে চলে আসলাম। কিরে ভাইয়া, তোর কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? যাকে চাইছি তার সাথে তো বিয়ে হবে, মন খারাপ হবে কেন? জানি না, বাট মনে হচ্ছে মন খারাপ। আরে না, মন খারাপ না, এমনি মাথা ব্যথা করতেছে। তবে যাই বলিস না কেন, নীলা ভাবির চাইতে নীলিমা ভাবি দেখতে সুন্দর। বলছে তোরে? নীলা দেখতে সুন্দর, নীলিমা চাইতে একটু খাটো, আর কিছু না। ওই হলো, নিজের বই প্রশংসা করতে আর হবে না। বাদ দে। ভাবতেছি তোর জন্য ছেলে দেখবো, একসাথে 3টা বিয়ে হবে, বাড়িতে খরচ কম হবে। ভাইয়া, খারাপ হয়ে যাবে কিন্তু। আমি এখন বিয়ে করব না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন ইচ্ছা করিস, এখন চুপ থাক। ওকে। বাসায় এসে গোসল করলাম। ভালো লাগতেছে না কেন জানি। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ হলো না। ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। নীলার কর। হ্যালো। কি করেন? এই তো ঘুমাচ্ছিলাম, তুমি? ভাবতেছি। কি ভাবো? কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল, তাই না? অনেক কিছু হয়ে গেছে। সামনে তো আরো অনেক কিছু হবে। এখন বলো কি জন্য কল দিছো? আজকে একটু ঘুরতে বের হব তোমার সাথে, তাই। ভাবে কি নিয়ে আসবা? না, একাই আসবো। আর আপু তো শপিং এ গেছে তোমার ভাইয়ের সাথে। কি?
হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আর 14 দিন পরই তো বিয়ে। এখন থেকে শপিং করবে না তো কখন করবে? আমি এই জন্য অবাক হইনি, অবাক হচ্ছি তুমি এখনো শপিংয়ে যাও নাই তাই। আমি কি একা একা শপিংয়ে যাব নাকি? না, একা কেন যাবা? এখন আমার সাথে যাবা। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। সত্যি নিয়ে যাবেন? না, মিথ্যা। মিথ্যা নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও, 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আসবা। আচ্ছা, আপনি দাঁড়ান, টঙের দোকানে আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, বাই। রেডি হয়ে মামার দোকানে গিয়ে দেখি সব বন্ধুরা আড্ডা দিতেছে। কাজের চাপে পড়ে অনেকদিন আড্ডা দেওয়া হয় না, গিয়ে বসলাম ওদের সাথে। কি রে, কি খবর? তোকে তো আর দেখা যায় না। কেমনে দেখবি, সারাদিন তো অফিসেই থাকি। তা ঠিক, তবে বাবার এত টাকা কি করবি? তোর চাকরি করার কি দরকার? শোন ভাই, তোদের বাবার টাকা আছে, তোরা বসে বসে খা, আমার জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত 9টায় পার্টি আছে, তুই আসবি? কিসের পার্টি? আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা, আসবো। বাইরের দিকে তাকিয়ে দেখি নীলা আসতেছে। দোস্ত, একটা জিনিস বলা হয়নি। কি? 12 তারিখ আমার বিয়ে, সবাই আসবে, কার্ড পাঠাই দিবনি। কস কি? কেমনে কি? আরে বলিস না, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়া এক বাড়িতে 2টারই পছন্দ হয়েছে। কি আর করার, আব্বা বিয়ে করাইব এখন। হ্যাঁ ভালো, সবাই দেখি বিয়ে করতেছে, তুই বিয়ে করলে আর 2জন বাকি। আচ্ছা দোস্ত, থাক, রাতে কথা হবে। নীলা আসতেছে। সানবি? নীলা মানে? তোকে রাতে বলবো সব, এখন যাই, বাই। নীলা এসে দাঁড়িয়ে আছে, খেয়ালি করিনি। দৌড়ে গিয়ে রিক্সায় উঠলাম। সরি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে একটু আড্ডা দিলাম। ঠিক আছে, তবে এত কাছে কেন বসছেন? দূরে যান। নীলার কথা কিছুটা অপ্রস্তুত হলাম, বলতে পারলাম না আর। একটু বাইরের দিকে চেপে গেলাম। তার কথা পুরো বোকা বনে আছি, বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ নীলা টান দিয়ে তার দিকে টেনে নিল, তারপর আমার কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড মেরে কাহিনী বুঝলাম। তারপর নীলার হাত ধরে তার মায়াবী মুখটার দিকে তাকালাম। মেয়েটা এখনো লজ্জায় চোখ খুলতে পারছে না। হয়েছে, এবার চোখ খুলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। হাই রে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না, বাট আমি চোখ খুলতে পারবো না। আচ্ছা, আমি চোখ বন্ধ করতেছি, এবার খোলো। আচ্ছা। নীলা চোখ খুলতে আমি হেসে উঠলাম। কেমনে যে এত লজ্জা পায় বুঝি না। আপনি চোখ বন্ধ করেন নাই কেন? চোখ বন্ধ করলে কি এই লজ্জামাখা মুখটা দেখতে পারতাম? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। রিক্সা চলছে তার আপন গতিতে, আর আমরা আমাদের ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিক্সায় বসে এমন খুনসুটি বা কয়জনই করতে পারে। রিক্সা আর কাপল মানেই রোমান্টিক অনুভূতি, যেটা বাইক কিংবা বড় গাড়িতে পাওয়া যায় না। জ্যামে পড়লেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা পেলেই বেরিয়ে যায় রিক্সা। এর জন্য রিক্সায় বেটার। নীলাকে নিয়ে গেলাম শপিং মলে। বলো কি কি কিনবা? বেশি কিছু লাগবে না, এখন অনেক সময় পড়ে আছে, তখন আসবো। এখন একটা শাড়ি কিনবো, তারপর দুজনে মিলে কিছুটা সময় কাটাবো। আচ্ছা চলো। একটা কালো শাড়ি কিনলাম, আর আমার জন্য একটা শার্ট পছন্দ করলো তিনি। কি আর করার, কিনতে হলো। শপিং শেষে রেস্টুরেন্টে বসলাম। ক্ষুধা লেগছে অনেক, খাবার অর্ডার নিয়ে বসে আছি নীলাকে নিয়ে। হঠাৎ বাদিকে তাকাতে দেখি ভাইয়া আর নীলিমা দুজনে বেশ হেসে হেসে কথা বলছে। তাহলে নীলিমা আমাকে দেখলে চুপচাপ আর মনমরা হয়েছে কেন? এমনিতে তো বেশ হাঁটছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। নীলা লক্ষ্য করলো ব্যাপারটা। আমি ওইদিকে তাকিয়ে আছি। আরে আপু আর ভাইয়া না? সেটাই তো দেখতেছি। আপনি বসুন, আমি আসতেছি বলে ওদিকে চলে গেল। কিছু বলার সুযোগই দিল না। ও গিয়ে কি জানি বললো, একটু আর ভাইয়া ডাক দিল। আমি গিয়ে বসলাম ওখানে। এখানে কি করস? তুমি কি করো? আমি তো তোর ভাবিকে নিয়ে শপিং মলে আসছিলাম, ক্ষুধা লাগছে তাই এখানে আসলাম। আমিও সেই কারণে আসছি। খাবার এসে গেছে। নীলা আর ভাইয়া বেশ খুশি, তারা কিছু জানে না তাই। চুপ হয়ে গেছি আমি আর নীলিমা। খাচ্ছি কম আর ভাবছি বেশি। কি একটা গন্ডগোল লেগে গেল আমার জীবনে। এক্স গার্লফ্রেন্ড ভাবি হতে চলেছে, আর প্রতিদিন তার সাথে বারবার দেখা হচ্ছে। না পারছি নিজেকে আটকাতে, না পারছি কিছু বলতে। নীলিমাকে ছেড়ে এবার নীলা দিকে তাকালাম। বেশ হাসি খুশি মেয়েটা। মেয়েটা হাসিটা পাগল করার মতো। এই টানেই পড়ে থাকতে চাই, আর চাই না পুরোনো মায়া বন্দি থাকতে। নীলিমাকে ছেড়ে এবার নীলার দিকে তাকালাম। মেয়েটা বেশ হাসি খুশি, হাসিটা পাগল করার মতো। কেমন যেন একটা মায়া মায়া ভাব তার হাসিতে। এই হাসির মায়ায় বন্দি হতে চাই। পুরনো মলিচিরি পাতায় নিজেকে বন্দি রাখতে চায় না। সে তো আর আমার মনের কথা বুঝেনি আমার ভালোবাসা। তাহলে কেন মনে পড়ে থাকবে তাকে নিয়ে? এখন আমার একটা ইচ্ছা, শুধু তাকে জ্বালানো, আর কিছু না। এখনো এতটাও নীলার মায়া পড়িনি।
তাই হয়তো পারতেছি না, তবে পড়বো, তাকে দেখিয়ে দিব। তাকে ছাড়া আমি অচল না। অবশ্য দেখানোর খুব বাকি নেই, বিয়েটা তো কনফার্ম। কিরে, খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো। ভাই বুঝতে পারছি, তোরা থাক। নীলিমা চলো আমার সাথে, অন্য কোথাও যাই। ওকে চলো। অর্ধ কান্না মিশ্রিত চোখে আমার দিকে তাকালো নীলিমা। আমি নীলার হাত চেপে ধরলাম তাকে দেখানোর জন্য। নীলা চোখ বড় বড় করে তাকালো। আমি আরো শক্ত করে চেপে ধরলাম তার হাত। নীলিমার চোখে খুব কষ্ট হচ্ছে, লেগে জ্বলছে। যাই হোক, তার চোখে জল দেখে মনটা একটু হলেও শান্তি পেল। জানি না কেন, তবে প্রতিশোধ নিতে আবার খারাপ লাগছে না, পৈশাচিক আনন্দ হচ্ছে। সেও তো করেছে, আমার ভালোবাসা ইমোশন সব নিয়ে খেলেছে, তখন সে মজা নিয়েছে। এখন না হয় কিছুটা সময় আমিও খেললাম। নীলিমা চলে গেল ভাইয়ার সাথে। নীলা হাত ধরে টানাটানি করতেছে, তাকে দেখলাম বেশ শক্ত করে ধরেছে। ইস, কাছের চুইটা আর একটু হলেই হাতটা কেটে ফেলতো, লাল হয়ে গেছে। তাকে দেখি তার চোখেও পানি। মেয়েদের চোখে এত পানি কোথা থেকে আসে কে জানে। সরি, আমি খেয়াল করিনি। ব্যথা পেয়েছে তুমি? নীলিমা মাথা নাড়িয়ে বলল। না। অথচ তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ব্যথা পেয়েছে। হাতটা আলতো করে ধরলাম। এবার হাতটা কাছে টেনে নিয়ে আলতো করে একটা কিস করলাম। এবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তার। লজ্জা মাথা নিচু করে ফেলেছে অলরেডি। সত্যি বলতে এই লজ্জা মাখা চেহারাটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। তার চোখের দিকে তাকালে বুঝতে পারি এতে কতটা গভীরতা আছে, যেখানে আমি একবার পড়ে গেলে যখন তখন হারিয়ে যাব। সত্যি কিছু মানুষের চোখ আছে যেগুলো অত্যন্ত গভীর এবং মায়াভরা। একটা মানুষকে বশ করার জন্য শুধু চোখের দিকে তাকিয়ে তার মায়াভরা হাসিটাই যথেষ্ট। পাগল করার মতো চাহনি নীলার। এই যে কোথায় হারালেন আবার? তোমার চোখে। কি সব বলেন আপনি? বুঝি না কিছুই। আমি প্রেমের ভাষায় কথা বলি। আমাকে ভালোবাসো, সব বুঝতে পারবে। ঠিক আছে, শিখিয়ে দেন কিভাবে ভালোবাসতে হয়। শিখাবো? হ্যাঁ। সত্যি শিখবে? হ্যাঁ, শিখান। ভেবে বলো, শিখাবো? না, আপনার সাথে থাকলে এমনিই শিখে যাব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সাথে সাথেই থাকা লাগবে। এবার চলুন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আচ্ছা আসো। বিল দিতে গিয়ে শুনলাম ভাইয়া বিল দিয়ে গেছে। বাহ, ভালো কাজ করেছে, কিছু টাকা তো বেঁচে গেল। বাইরে এসে রিক্সা নিতে গেলে নীলা বাধা দিয়ে বলল, রিক্সা না, হেঁটেই যাব। 1 ঘন্টা সময় লাগবে হাঁটলে। তো চলুন, 1 ঘন্টা হাঁটবো আপনার সাথে, আমার কোনো সমস্যা নাই। আপন মনে হেসে উঠলাম। মেয়েটা মনে হয় প্রেমের ভাষা শেখার ইচ্ছা করতেছে। চেষ্টা করতে থাকুক, ক্ষতি কি। ব্যস্ত রাস্তার পাশে হেঁটে চলেছে দুজন। নীলার হাতের সাথে আমার হাতে ছোঁয়া লাগছে বারবার। অনুভব করতেছি তাকে। ভিতর থেকে কেমন যেন একটা ফিল হচ্ছে, বলে বোঝানো যাবে না। বারবার ছোঁয়া লাগছে, কিন্তু হাত ধরছে না। দেখি নীলা কি করে। আমি চাই সে আমার হাতটা ধরুক একবার। হঠাৎ নীলা আমার হাতটা ধরে ফেললো, মাথা নিচু করে হাঁটছে। আমি হাঁটছি উপরের দিকে তাকিয়ে। রাতের আকাশ দেখছি আর হাঁটছি। কতক্ষণ হয়েছে জানি না, দুইজন হাঁটতেছি। এখন হাত ছাড়িনি, নীলাও ছাড়েনি। ব্যাপারটা কিছুটা এরকম, তুমি না ছাড়লে আমিও ছাড়বো না। মেইন রোড ছেড়ে এবার বাসার রাস্তায় হাঁটতেছি। নীলা হাঁটতে পারছে না, একটু পরপর দাঁড়িয়ে পড়তেছে। বুঝতে পারলাম কষ্ট হচ্ছে হাঁটতে। কি হয়েছে? পা ব্যথা করতেছে, হাঁটতে পারছি না। রিক্সা নিব? না। তাহলে? কষ্ট হলেও হাঁটবো আপনার সাথে সারাটা রাস্তা। বাকি জীবনটা তো আপনার সাথেই হাঁটতে হবে। এখন থেকেই না হয় শুরু করে দেই। তুমি অলরেডি প্রেমের ভাষা শিখেছ। হয়তো, কিন্তু আমি সত্যিই চাই আপনার সাথে জীবনের বাকি রাস্তাটা পার করতে। এবার আর কোনো কথা না বলে নীলাকে কোলে তুলে নিলাম। পুতুলের মতো মেয়েটা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে, লজ্জায় কাঁপছে। মেয়েটা কিছুটা ভয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলেন? বাকি রাস্তা তো আমার সাথে হাঁটবে। এখন যদি পায়ে ব্যথা করে তাহলে বাকি রাস্তা কিভাবে হাঁটবে? তাই একটু সাহায্য করলাম তোমাকে। মানুষ দেখছে তো। এটা মেন রোড না, আশেপাশে একটাও মানুষ নাই। তারপরেও আমার লজ্জা লাগতেছে, আমি হেঁটে যাবো, নামিয়ে দিন আমাকে। লজ্জা লাগলে তো চোখ বন্ধ করে থাকো। নীলা চুপ, আমিও চুপ। নিঃশব্দে হেঁটে চলেছি আমি। আকাশে মেঘ জমেছে, শুধু বৃষ্টিটাই বাকি। তুমি ছেলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণের। হঠাৎ ঝুম করে বৃষ্টি নেমে গেলে খারাপ হতো না। আজ হঠাৎ বৃষ্টিটাকে খুব মিস করতেছি। যদি বৃষ্টি নামতো, মনে মনে প্রার্থনা করতেছি যাতে বৃষ্টি নামে। হঠাৎ মেঘের গর্জনে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর শুরু হলো বৃষ্টি। আল্লাহকে মনে মনে ধন্যবাদ জানালাম। নীলা মেঘের গর্জনে এখনো চুপ হয়ে আছে, সেই সাথে অঝরে বৃষ্টি। দুজনে ভিজে একাকার।
ইচ্ছে হচ্ছে নীলাকে একটি কিস করি, কিন্তু না, বিয়ের আগে কিস করব না। আর তো কটা দিন, তারপর না হয় একসাথে বৃষ্টিতে ভিজে যাবে। হাজারবার কিস করলেও সেটা কোনো বাধা থাকবে না, কিন্তু আজকে না। আজকে নিজেকে সামলাবো যেভাবে হোক। নীলা আর আমি দুজনেই ভিজে গেছি। মেয়েটা বৃষ্টিতে ভিজে কাঁপতেছে, ঠান্ডা লাগতেছে মনে হয়। সামনে একটা চায়ের দোকান, নির্জন রাস্তা, রাতের বেলা খুব কম মানুষই থাকে সেখানে। দোকানে গিয়ে দাঁড়ালাম। নীলা ছাড়ছে না আমাকে, নিচে নামিয়ে দিয়েছি, কিন্তু এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। দোকানে আরেক জোড়া প্রেমিক প্রেমিকা, তারা এক কাপে দুজনে চা খাচ্ছে। নীলা, চা খাবা? না, আপনি খান, আমি এভাবেই থাকবো। আচ্ছা থাকো, আমি চা খাই তাহলে। হুম। মামা, এক কাপ দুধ চা দেন। ঝুম বৃষ্টি আর মামার চায়ের টুংটাং শব্দ, খারাপ লাগছে না, অন্যরকম অভিজ্ঞতা। চা খেতে খেতে নীলাকে প্রশ্ন করলাম, ঠান্ডা লাগছে না? হুম, একটু। ফোনটা বের করে দেখলাম 8টা বেজে গেছে। রফিককে কল দিলাম। কিরে, কই তুই? সরি ভাই, আমি যেতে পারবো না, তোরা এনজয় কর। আমার কাহিনী বিয়ের দিন বলবো তোকে। কিন্তু আসবি না কেন? একটু প্রবলেমে আছি। কি প্রবলেম? আরে ওসব কিছু না, তোকে বলবো নি বিয়ের দিন। আচ্ছা। ফোনটা রাখতেই একটা গাড়ি এসে দাঁড়ালো চায়ের দোকানের সামনে। গাড়ি কাজ খুলে ভাইয়া ডাক দিল। কিরে, এখানে কি করস? আরে বৃষ্টির জন্য আটকে গেছি। গাড়িতে ওঠ। শালার এই নীলিমার সাথে বারবার দেখা হয় কেন? নীলা এখনো ছাড়েনি আমাকে, মনে হয় ছাড়বেও না। এমন একটা ছক কষে আছে মাথায়। নীলাকে আবার কোলে তুলে নিলাম। গাড়ির ভিতর থেকে ভাইয়া আর ভাবি মানে নীলিমা দুজনেই দেখছে ব্যাপারটা। নীলিমার অবস্থা করুন, ও চেহারা দেখে হাসি পাচ্ছে। নীলাকে গাড়িতে নিয়ে বসালাম। এখনো ছাড়েনি আমাকে, তার এখন লজ্জা লাগছে না। ভাই আর তার বড় বোনের সামনে সে আমাকে জড়িয়ে ধরে আছে। এমনিতে তো অল্পতেই লজ্জা লাল হয়ে যায়। ভাইয়া গাড়ি চালাচ্ছে, হঠাৎ সামনে তাকিয়ে দেখি নীলিমা গাড়ির ভিতরে গ্লাসটার দিকে তাকিয়ে দেখছে। দেখুক, তাতে আমার কি? আমি তো ভালোবেসে ফেলেছি নীলাকে। নীলা চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া গাড়ি চালানো তো ব্যস্ত, আর নীলিমা আমাকে দেখছে। আমি নীলার কপালে হাত রাখলাম। হালকা হালকা জ্বর মনে হলো, সারা শরীর ভেজা। শার্টটা খুলে নিজের হাতে তার মাথা মুছে দিলাম। গ্লাসে তাকিয়ে দেখি নীলিমার চোখে পানি। বৃষ্টির পানি নাকি বুঝলাম না কিছুই। কাঁদতে থাকুক, কেবল তো শুরু, আরো অনেক দূর কাঁদতে হবে। সবকিছু শোধ নিব, তারপরে দূরে সরে যাব। খেয়াল করলাম নীলা কাঁপতেছে, কি করব বুঝতে পারছে না। বাসার সামনে এসে থামলো ভাইয়া। সানভি, তুই নীলিমা আর নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আচ্ছা। ভাইয়া নেমে গেল। আমি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে গিয়ে বসলাম। নীলিমা পাশে বসা, পিছনে নীলা। নীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে দুইটা মেয়েই আমার, কিন্তু আমি তো একজনকে চাই। আমি তো নীলাকে চাই, নীলিমাকে না। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। নীলিমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবতেছে কিভাবে এতটা কঠোর হলাম। কিন্তু সে তো জানে না তার ছেড়ে যাওয়া আমাকে কতটা কষ্ট দিচ্ছে। কষ্ট পেতে পেতে আজ আর কষ্ট আমাকে কাঁদায় না। তবে কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে না চাইতেও চোখের জল চলে আসে। নীলার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ি আনলক করলাম। নীলিমা বের হয়ে বাসার ভিতরে ঢুকে দাঁড়ালো। এবার আমার পালা। নীলাকে আবার কোলে তুলে নিলাম। নীলিমা তাকিয়ে দেখতেছে আমাদের। নীলার দিকে তাকিয়ে মুচকি আসলাম। মেয়েটা লজ্জা পেয়ে আমার মুখে মুখ লোকালো। বাসার ভিতরে এসে নীলাকে নামিয়ে দিলাম। তারপর নীলাকে বললাম, ভাবি, নীলা তো বৃষ্টিতে ভিজে গেছে আর শরীরে হালকা হালকা জ্বর ভাব, একটু মেডিসিন খাওয়াইয়া দিয়ে ওকে। আচ্ছা। নীলিমা দ্রুত ভিতরে ঢুকে গেল। আমিও নীলাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। রাতে খাবার টেবিলে বসতেই আব্বু প্রশ্ন করলো, দিনকাল কেমন চলে? এই তো আব্বু, ভালো। আর আপনার কেমন? আমারও ভালো। দুজনেরই বিয়ে, ওদের ভালো কাটবো না তো কি আমার ভালো কাটবো? আব্বু, ওরও বিয়ে দিয়ে দাও। দিনকাল ওর ভালো কাটুক। ওর এত কষ্ট হচ্ছে আর সহ্য হয় না। থামো সময়, আর আমার কথা শোনো। আব্বু বলো। বিয়ের তো আর কয়টা দিন বাকি, তো সব কাজ কে করবে? অথই। আমি মানে? তোর বিয়ের সময় আমরা শোধ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশনের লোক দিয়ে করিয়ে নিব, কিন্তু কাউকে তো সাথে থাকতে হবে, তাই না? কেন, তুমি কি করবা? আমি কি করব? বন্ধুদের সাথে আড্ডা দিব। একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আর তোমার বন্ধুরা মিলে কাজ করবা, আড্ডা হবে, কাজও হবে। এত ভালো কাজটা আমার করতে হবে না। সানবি, তুই বাসা সাজানোর কাজটা দেখবি, আর তুই দেখবি রান্নার কাজটা। আচ্ছা, এটা কিছু হলো? নিজের বিয়েতে নিজেকে কাজ করতে হবে? দূর, ভাল লাগে না আর।
ভাবছিলাম বিয়ের আগে বউকে নিয়ে সেই মজা করব, আর সেটা হলো না। কি আর করার, কাজে লেগে পড়তে হবে 2 দিন পর থেকে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলাকে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। আল্লাহ জানে কি হয়েছে আবার। কালকে যেরকম বৃষ্টিতে ভিজেছে, জ্বর না আসলেই হলো। 3-4 বার কল দিলেও কোনো রেসপন্স না পেয়ে উঠে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি ফোনে 2 বার কল করেছিল নীলা। এবার রিং হওয়ার আগেই সাথে সাথে কল ধরলাম। হ্যালো, কই ছিলেন? এই তো ফ্রেশ হলাম। তুমি কই ছিলে? কল দিছিলাম, ধরো নাই কেন? আমিও ফ্রেশ হলাম। ও, আজকে দেখা করতে পারবা? পারবো। তোমার জ্বর কমেছে? না, কালকের মতোই, হালকা, বেশি না, সমস্যা নাই। মেডিসিন নেবা? লাগবে না। যা বলছি তাই করবা, আর দুপুরে নামাজ পড়ে এসে সরাসরি দেখা করবা। ঠিক আছে, লেকের ধারে আসবেন। ওকে, বাই। ফোনটা রেখে আবার ঘুম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। আম্মু এসে ডেকে গেল। খাওয়া হয় নাই এখনো, ভালো লাগতেছে না, তাই খাওয়া হয় নাই। ঘড়িতে তাকিয়ে দেখি 12টা 24 বাজে। আজান দিতেছে, নামাজ যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম। নামাজ শেষে এসে লেকের ধারে গেলাম। নীলা আসেনি এখনো। বসে আছি একা একা, ক্ষুধা লাগছে প্রচুর। গতকাল রাতে খাইছি, সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি। একা একা বসে ভালো লাগছে না। অবাকা জিনিসটা এত কষ্ট দেয় কেন কে জানে, তবু ভালো লাগতেছে। নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। যে পরিমাণ ক্ষুধা লাগছে তাতে বেশিক্ষণ না খেয়ে থাকলে মনে হয় মরে যাব। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বসে বসে পুকুর পাড়ে ঢিল ছড়ছি। নীরব পরিবেশ, মানুষ নাই, নাই কোনো কোলাহল। পানিটা ঢিল সরার সাথে সাথে শব্দ হচ্ছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি দূরে নীলাকে দেখতে পেলাম। নিজের অজান্তেই মুখে হাসি ফুটলো। নীলা আমার পাশে এসে বসলো, হাতে একটা ব্যাগ। জানি না কি আছে ব্যাগের ভিতর। আমার কাছে একটা জিনিস আছে, গাছের পাশে লুকিয়ে রাখছি। পাঞ্জাবি পকেট নাই। পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগতেছে। তোমাকে শাড়িতে অনেক ভালো লাগে। আপনার জন্য একটা জিনিস আনছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? চোখ বন্ধ করেন। মেরে ফেলবে নাকি? আপনি চোখ বন্ধ করেন, নয়তো দিব না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। নাকে বিরিয়ানি গন্ধ পাইতেছি। কৌজল কাটিয়ে চোখটা খুলে ফেললাম। যা ভাবছি তাই, নীলা বিরিয়ানি আনছে। তুমি কেমনে জানলে বিরিয়ানি আমার প্রিয়? আমি জানি না তো, আপুকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করব, সে বলল বিরিয়ানি, তাই আর কি রান্না করলাম। নীলিমা তো জানে আমার বিরিয়ানি পছন্দ। কত শতবার তার কাছে বিরিয়ানি খাইছি। আজকে তার ছোট বোনের সাথে বসে খাবো। নেন, খান। আমি খেতে পারবো না। কেন? তুমি খাইয়ে দিবা? আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে, হ্যাঁ করুন। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। বিরিয়ানি মুখে দিতেই বুঝলাম এটা নীলিমা রান্না করছে। তার হাতের রান্না অনেকবার খাইছি আমি। বিরিয়ানিতে সে ঝাল বেশি দিবে, আর যখন প্যাকেট করবে তখন লেবুর রস দিয়ে অনেকটা টক বানিয়ে দিবে। এই স্বাদটা কখনো ভোলা যায় না। নীলা হেল্প করেছে রান্না করতে, কিন্তু ঝাল আর লেবুর রসটা নীলিমা দিয়েছে। অদ্ভুত একটা স্বাদ, চোখের পানি চলে আসলো। অনেকদিন পর নীলিমার হাতের বিরিয়ানি খেলাম আবার। নীলা আমার দিকে তাকিয়ে আছে। আপনার কি ঝাল লাগছে? পানি আনছো? হ্যাঁ, এই নিন। বোতলটা এগিয়ে দিল নীলা। ধরা পড়ে যাওয়ার আগে নিজেকে সামলিয়ে নিলাম। বারবার কেন নীলিমার কথা মনে পড়ছে? নীলাকে তো ভালোবাসি, তাহলে নীলিমার স্মৃতি কেন কাঁদায়? উত্তরটা আমার অজানা নয়, তবুও বারবার বোকার মতো নিজেকে প্রশ্ন করে বসি। উত্তরটা তো এই যে, কিছু মানুষ আছে যাদের একটা সময় অনেক ভালোবাসা হয়, কিন্তু মানুষটা বুঝে না। যখন আমরা অনেক কষ্ট পাই, আস্তে আস্তে কষ্টের মাত্রাটা কমে আসে, আমরা একা পথ চলা শিখে নেই, বুঝতে পারি ওপাশে মানুষটা আমাকে চায় না। তাহলে কেন বারবার পিছনে ছুটবো? তাকে ভেবে কেন কষ্ট পাবো? এভাবে একটা সময় আমাদের ভিতর তার প্রতি আর কোনো ফিলিংস আসে না। সত্যি কোনো ফিলিংস থাকে না, আর কান্না পায় না তার কথা মনে হলে, বরং হাসি পায়। নিজেকে অনেক বোকা মনে হয়। নিজের কর্মকাণ্ডগুলো, নিজের পাগলামির কথা মনে পড়ে সত্যি তখন হাসি পায়। কারণ তখন আমরা নিজেদের নিয়ে ভাবতে শিখে গেছি, বাঁচতে শিখে গেছি একা একা। বাইরে বাইরে আমরা অনেক হ্যাপি, হয়তো ভিতরেও, তবে একটা মৃত্যু মানুষের মতোই হয়ে যায়। আমরা হাসি, খেলি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, পার্টি করি, সারাদিন আমরা সব করি, কিন্তু রাত হলে সেই মানুষটার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তখন কান্না পায় না, দীর্ঘশ্বাস উঠে আসে। ঠিক তখন নিজেকে কি বোঝায় জানেন? আজকে অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়ি। এভাবে চলছে দিন, কিন্তু এমনও কিছু স্মৃতি আসে যেগুলো মানুষকে কাঁদায়। ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এটা একটা। আমি কাঁদি, তার কথা বারবার মনে পড়ে কাঁদি। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? কই, খাইতেছি তো।
সে কখন থেকে দেখতেছি ভাবতেছেন। কি ভাবেন এত? ভাবতেছি কবে এই মেয়েটাকে নিয়ে একসাথে থাকবো, দুজন মিলে রান্না করব, তারপর খাবো। আর তো মাত্র কয়দিন, এত তাড়াহুড়া কেন? আমার তো মনে হচ্ছে এখনই বিয়ে করে ফেলি। আমার মনে হচ্ছে এখন না, আরো 1 বছর পর করি। কেন 1 বছর পর কেন? এই 1 বছর প্রেম করব, তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি এখন বিয়ে করবো না। আরে না, এমনি বলছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বলছেন? এই যে তুমি ভয় পাইছো 1 বছর যদি অন্য কারো হয়ে যায়? ঘোড়ার ডিম বোঝেন? ওইটা আবার কি? খায় না পরে? বুঝবেন না কি করে? বুঝাই বলো। বিয়ের পর বলবো। না এখন শুনবো। বলছি না বিয়ের পর বলবো। বলে রাগের লুক নিয়ে তাকালো। হায় হায়, মেয়েটা দেখি রাগও করতে জানে। রাগলে তো দারুণ লাগে। চোখগুলো গোল আলুর মতো হয়ে গেছে, বাচ্চাদের মতো লাগছে। তুমিও রাগ করতে পারো? আমি কি এলিয়েন যে রাগ করতে পারবো না? না আসলে আমি ভাবতেছি তুমি রাগ করতে পারো না। শোনেন, আমি অনেক রাগী, ঠিক আছে? বিয়ের পর দেখেন। আচ্ছা দেখা যাবে কত রাগ আছে তোমার। আচ্ছা এবার শুনুন, ঘেঁষতে ঘেঁষতে গা তো একদম কাছে চলে এসেছেন। তো আমার বউ, আমি কাছে আসবো না? শোনেন, এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয় নাই, হবে তো, তাই না? আগে হোক, তারপর কাছে আইসেন। বাহ, কালকে তো এমনভাবে জোরে ধরছিলে যেন আমাদের 5 থেকে 7 বার বিয়ে হয়েছে, আর আজকে তো চিনছই না। আরে কালকের কথা বাদ, ভয় পাইছিলাম তাই ছাড়িনি, নইলে আপনার মতো বান্দরকে কে জড়িয়ে ধরবে? কি আমি বান্দর? না তো কি, দেখেন হাত ধরে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, যাও, আর ধরবো না। হুম। আমি একটু দূরে সরে বসলাম। এবার নীলা ঘেঁষতে লাগলো। কি ব্যাপার, এদিকে আসতেছো কেন? এমনি, ওখানে রোদ, তাই এদিকে আসলাম। নীলা, একটা জিনিস দেখাবো, দেখবা? কি? ওই যে দেখো মাকড়সা। নীলা চিৎকার করে উঠেই আমার দিকে আসতে লাগলো। ওকে দেখে আমিও উঠে দৌড় দিলাম। নীলা আমার পিছনে পিছনে দৌড়াইতেছে আর চিৎকার করতেছে। আমি ভাবলাম আমি কেন দৌড়াইতেছি। আমি দাঁড়াতেই নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। নীলা, ছাড়ো আমাকে। না, মাকড়সা। আমাদের তো এখনো বিয়ে হয় নাই, জড়িয়ে ধরছে কেন? হয় নাই তো, হবে। আগে হোক তারপরে ধরো। প্লিজ, আমি ভয় পাই মাকড়সা। আরে নাই তো, এমনি বলছি। না, আছে। আর দেখো নাই। তার মানে আপনি মিথ্যা বলে আমাকে ভয় দেখাইছেন? মাঝে মাঝে একটু একটু মিথ্যা না বললে কিছু হয় না। আপনি থাকেন, আমি গেলাম। আরে ওষুধগুলো তো নিয়ে যাও। নীলা ওষুধগুলো নিয়ে দ্রুত হচ্ছে চলে গেল। পিছন থেকে তার চলে যাওয়া দেখতে লাগলাম। মেয়েটা বেশ রাগী। প্রথমে দেখে ভাবছিলাম শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, এখন তো দেখি পুরো উল্টা, রাগের একটা ডিব্বা। আমি একটা ট্যাক্সি নিয়ে নীলা পিছনে যেতে লাগলাম। মামাকে বললাম আস্তে চালাতে। মামাও বুঝে ফেললো ব্যাপারটা, আস্তে আস্তে রিক্সা চালাতে লাগলো। নীলা একটু পর পর পিছনে তাকিয়ে দেখছে। আমি বললাম, এই যে মিস, রিক্সা উঠেন, এভাবে আর কতক্ষণ হাঁটবেন? আপনার সাথে যাব না আমি, আপনি একাই যান। সত্যি যাবে না? না। এই যে মামা, জোরে টানো তো, একাই যাব। হঠাৎ নীলা রিক্সা উঠে বসলো, মাঝখানে ব্যাগ দিয়ে রাখছে। 2 বার ব্যাগ সরানোর চেষ্টা করলাম, কিন্তু সফল হতে পারিনি। প্রতিবারে হাত সরিয়ে দিয়েছে। বুঝলাম রাগ করেছে, কিন্তু এখন রাগ কিভাবে ভাঙাবো? দেখি হাত ধরে রাগ ভাঙানো যায় কিনা। নীলা হাত ধরতে ঝটকা মারলো। এরকম করতেছো কেন? তো কিরকম করব? এই সামান্য বিষয় নিয়ে এই রিয়েক্ট? ওকে মামা, রিক্সা থামাও। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বললাম, উনি যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিও। বলে সামনে গলি দিয়ে হাঁটতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় আসতে আসতে বাসায় এসে ফোনটা অফ করলাম। রাগ হইতেছে প্রচুর। সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়াক্ট করে? যাই হোক, 2 দিন আর ফোন অন করব না। সারা রাত ফোন বন্ধ করে রাখলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোনটা অন করে দেখি অনেকগুলো মিস কল। নীলা কল দিয়েছে, এর মধ্যে আবার নীলিমার কলও আছে দেখছি। নীলিমার নাম্বারে কল ব্যাক করলাম। হ্যালো। হ্যাঁ, কল দিছিলা? কেন? এমনি একটা কথা বলার ছিল। কি কথা বলো? আসলে আমি চাই না তুমি নীলাকে বিয়ে করো। কেন? জানি না, আমি মেনে নিতে পারছি না তোমাদের। তুমি প্লিজ বিয়েটা করবা না। তুমিও তো আমার ভাইকে বিয়ে করতেছো, আমি কি কিছু বলছি? দেখো, সবকিছু ফাইনাল, আর আমিও নীলাকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। কিন্তু সানভি, তুমি আমার ভাবি। সানভি, মাফ করা যায় না আমাকে? কিসের জন্য?
তোমাকে কষ্ট দিয়েছিলাম এই জন্য? ভাবি, এটা কোনো কথা বললেন? সেই কবে যে কি হয়েছিল সেটা নিয়ে এখনো পড়ে আছেন? আমি ওইসব ভুলে গেছি অনেক আগেই। তুমি বিয়েটা করো না প্লিজ। ফোন রাখুন, নীলা কল দিতেছে। ফোনটা কেটে দিলাম আর নীলিমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। ও এরকম করলে হয়তো সত্যি বিয়েটা হবে না, রিস্ক নিতে চাই না কোনো। নীলাকে কল দিলাম। কি হয়েছে, কল দিছিল কেন? ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যা। মিথ্যা কেন বলবো? কারণ রাগ করে আছেন তাই। রাগ তো তুমি করে আছো, আমি না। হ্যাঁ আমি রাগ করছিলাম, কিন্তু পরে আবার আপনি রাগ করছেন। তো কল দিছো কেন এটা বলো। ভালোবাসি তাই। কালকে মামার সামনে রিক্সায় বুঝিয়ে দিয়েছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। ব্রাশ করব। পরে, আগে ভালোবাসি বলবেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে, যান, রাখেন, কথা বলতে হবে না, বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। হুম। কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় আমি যাব। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে বলা যাবে না, এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাবে তখন। কেন? সবাই ঘুমানোর পর কেন? বুঝো না কেন? না, কেন বলেন। সারাদিন তো আর কথা হবে না, যা হওয়ার রাতে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললাম। একটু ভয়ে ভয়ে থাকুক, দেখো কেমন লাগে। বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখলাম, রাখি একটু চিন্তায়। তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিব। সন্ধ্যা হতেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম নীলা বাসার দিকে। ওর বাসা সবাই জানে যে এসব আমি করেছি, ওরা হেল্প করেছে, শুধু নীলা জানে না। আমি নীলা বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতর শুয়ে পড়লাম। গিয়ে লুকিয়ে পড়লাম ওর খাটের নিচে। কি করব, আর কোনো জায়গা নেই লুকানোর মতো। 8টা বেজে গেছে, নীলা এখনো আসেনি। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বিছানায় বসলো। আমি চুপচাপ বসে আছি, নাড়াচাড়া করলাম না। নীলা বারবার জানালার দিকে তাকাচ্ছে, আবার বিছানায় আসছে। বিছানার নিচে এত মশা, কামড়া সব লাল বানায় দিল। তারপর দাঁতে দাঁত চেপে বসে আছি। ওখানে কতক্ষণ ছিলাম তা মনে নেই। হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখি 11টা 47, আর নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নইলে ধরা পড়ে যেতাম। আস্তে আস্তে খাতের নিচ থেকে বের হয়ে আসলাম। ডিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে। আমি লাইটটা অফ করে দিলাম। জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়লো নীলিমার মুখে। কেমন যেন নীল সাদা এরকম আবরণ, অদ্ভুত সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে বসে এমন মায়া ভরা একটা মুখ দেখবো যে ভাবিনি। আমার জন্য এটা উপরে পাওয়া। ফোনের দিকে আবার তাকালাম, দেখলাম 11টা 56 বাজে। না, আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমিয়ে আছে। আর একটু সতর্কতার জন্য আরেকটু চেক করে নিলাম, না সত্যি ঘুমিয়ে আছে। নীলাকে কুলে তুলে নিলাম। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠলো। এত কম ওজন হবে ভাবিনি, খুব সহজে তুলে ফেললাম। ভালো হয়েছে, বিয়ের পর যখন কোলে নেব তখন কোনো প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলাম। নীলিমা বাদে সেখানে সবাই আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জায় পড়ে গেলাম। আমি ভাবছিলাম এখনো কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই রয়েছে। দূর, কি যে করি না আমি। আসলে ও ঘুমিয়ে আছে তো তাই। ঠিক আছে, সমস্যা নাই। মুচকে এসে বলল নীলার মা। 12টা 1 বাজতে সবাই চিৎকার করে উঠলো, হ্যাপি বার্থডে প্রিন্সেস নীলা। মেয়েটা ভয় পেয়ে আমাকে জোরে ধরে আছে। আমি কি করব বুঝতে পারছি না। অবস্থা স্বাভাবিক হতেই নীলা আমাকে ছেড়ে দিল। তারপর কেক কাটলো। ভাবিকে দেখছি না যে। ওর মাথা ব্যথা করছে তাই ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকিনি। ও, কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি আর নীলা আছি। নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, তারপর মারতে লাগলো আমাকে। এ কি, মারছো কেন? তো কি করব, আপনি অনেক পছা। কেন, আমি আবার কি করলাম? জানেন কতটা টেনশনে ছিলাম, আর আব্বুর সামনে এইসব কি? কোন সব? ওই যে কোলে করে আনলেন কেন? তুমি কিভাবে জানলা? ওয়েট, তুমি কি জেগেছিলা? জেগেছিলাম। যখন কোলে তুললেন তখন ঘুম ভেঙে গেছিল। তার মানে তুমিও খেলছো? তো আপনি এত সব করলেন, আমি কি শুধু চুপ করে শুয়ে থাকতে পারবো না? আর আমার তো ভালোই লাগতেছিল। মানে কি? দাঁড়াও, দেখাচ্ছে মজা। আলতো করে নীলা হাতটা ধরলাম। নীলা কেমন শিউরে উঠলো। জোরে একটা টান দিতেই
নীলা আমার কাছে চলে আসলো, অনেকটা কাছে। নীলাকে কোলে তুলে নিতেই বুঝলাম মেয়েটা কাঁপতেছে। চাঁদের আলোয় আবার সেই অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখছি। হঠাৎ ছাদে কারো প্রবেশে নীলাকে নামিয়ে দিলাম। তাকে দেখে নীলিমা, ইস, ছেড়ে দিয়ে কি যে ভুলটা করলাম, আর একটু দেখলে তো ভালো হতো, বেশ জ্বলতো। কি হচ্ছে এখানে এসব? আপু কিছু না। চুপ, তুই রুমে যা। কিন্তু যেতে বলছি, যা। একটু ধমকে সরে বলল নীলিমা। আবার কি গন্ডগোল করবে কে জানে। নীলে মাথা নিচু করে চলে গেল। সানভি, কি হচ্ছে এসব? কি হবে, একটু প্রেম করছিলাম আর কি। আমি বলেছিলাম বিয়েটা না করতে, আর তুমি কি করছো? দেখো, বিয়ে করা আর না করা সেটা আমার পার্সোনাল ব্যাপার। এখন তোমার বোনও যদি ইচ্ছা করে বিয়েটা ভেঙে দিতে পারবে, তবে আমি তোমাকে বিয়ে করব না। নীলাকে ভালোবেসে ফেলেছি আমি। সানভি, মনে পড়ে কি এমন একটা রাত আমাদের কাটানোর কথা ছিল? তুমি বলেছিলে কোনো এক বার্থডে এভাবে উইশ করবে। ভুলে গেছো সব? ভুলি নাই বলে আমার ইচ্ছাটা পূরণ করে নিলাম, শুধু মানুষটা ভিন্ন। আর এসব কথা ব্রেকআপের সময় মনে ছিল না? ব্রেকআপের পর তো জিজ্ঞেস করনি কেমন আছি আমি, তখন তো একবারও এসব কথা মনে হয় নাই। তাহলে এখন কেন? তখন অগোছালো ছিলাম তাই। নির্বাচ চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝলাম কাঁদতেছে মেয়েটা। আমিও কিছু বলবো না আর, যা সত্যি সেটাই বলছি। কেঁদে কি লাভ? বুঝতে পারলাম না। তারাও তো বিয়ে হচ্ছে, আমার জ্বলে না, তাহলে তার কেন জ্বলে বুঝি না। এমন কোনো মেয়েরা। নীলিমার উপর রাগ আর একটু বিরক্ত লাগে আমার। ছাদে কোণে গিয়ে সিগারেট ধরালাম। নীলিমাতে জলে প্রশ্ন করে ওঠে, সিগারেট কেন খাচ্ছ? এমনি। এ কারণ বলতে হবে নাকি? না, এমনি জিজ্ঞাসা করলাম। দেখো নীলিমা, একটা কথা বলি, আমিও বিয়ে করতেছি আর তুমিও করতেছো, তাহলে সমস্যাটা কোথায়? কই, আমার তো সমস্যা হচ্ছে না। জানি না, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, এটা আমি মেনে নিতে পারতেছি না। তুমি তো বারবার অন্য কারো হয়ে গেছো, আমি কি বলেছি কিছু? সানভি, পুরনো কথা কেন টানছো? কারণ তুমি মনে করে দিচ্ছ তাই। তোমার প্রত্যেকটা কথা বিষের মতো লাগে আমার। যাই বলো, সেই পুরনো কথাই মনে পড়ে যায়। প্লিজ তুমি আর কোনো কিছু বইলো না। তুমিও বিয়ে করো, আমিও করি। পুরনো সব শেষ এখানে। আগে যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো। সানভি, তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। আমি আসি এখন। ছাদ থেকে নেমে আসতেই নীলিমা কেঁদে ওঠে। নিজের ভুলের জন্যই হারিয়ে ফেলছে আজ আমাকে। আজ তার চোখের সামনে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছি, আর বিয়েটা তাকেই করব। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা তারই বোন। মেয়ে নেওয়া খুব কঠিন। আমিও এটাই চাই, তার জ্বলুক, জ্বলতে পুড়ে যাক তার হৃদয়, যেমনটা আমার পড়েছে। নিচে নামতেই নীলা আমার হাত ধরে ফেললো। আপু কি বললো? বললো যে রোমান্স একটু কম করতে। ছি, কি বলেন এইসব? সত্যি ভাবি আমার বেশ ভালো। যান, এবার গিয়ে শুয়ে পড়ুন। কোথায়? তোমার রুমে? না, সামনের ঘরে। তোমার সাথে থাকি না। বিয়ের পর থাকেন, এখন যান। নীলা কিছুটা ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করার আগে বললাম, নীলা একটা পাপ্পি দিয়ে যাও। হবে না। একটা দিবা শুধু? আমি পারি না। তাহলে আমি করব। না করতেছি। নীলা আমার ঠোঁটের উপর হাতটা রেখে একটা কিস করে দৌড়ে পালালো। কি দুষ্টু মেরে বাবা, একটা কিস করতে বলছি আর কি কিস করলো। এসব বুদ্ধি হুট করে কিভাবে আসে বুঝি না। মেয়েটার সাথে যতই সময় কাটাচ্ছি ততই তার মায়া জড়িয়ে যাচ্ছি। তার কাজগুলো মনে রাখার মতোই। আমিও বা কম কিসে একসাথে দুইটা মেয়েকে হ্যান্ডেল করতে হচ্ছে। আবার নীলিমার কথা উঠে আসতেই বুকের ভেতর চিনচিনে ব্যথাটা একটু মোচড় দিল। মনে পড়ে গেল সেই স্মৃতিগুলো, যেগুলো নীলার সাথে কখনো হবে না। এমন কিছু জিনিস আছে যা নীলা কখনো করতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্ব থাকে, যা অন্য মানুষের থাকে না। তেমনি নীলিমার অনেক জিনিস আছে যা নীলার মধ্যে নেই। এইসব না ভেবে ঘুমিয়ে গেলাম। ভোর হতেই বের হয়ে গেলাম। বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকার কথা মানুষ হলে খারাপ বলবে, তাই 8টা বাজতেই নীলা কল দিল। কই আপনি এখন? বাসায় কেন? চলে আসছেন কেন? আরে বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকলে মানুষ কি ভাবে, তাই চলে আসলাম। আমি খিচুড়ি রান্না করতে চাইছিলাম আপনার জন্য, আর আপনি চলে আসলেন। কাঁদে কত কণ্ঠে বলল নীলা, একটা কাজ করো, তুমি রান্না করে নিয়ে আসো। আজকে তো বের হতেই হবে, শপিং করতে হবে না? আর তো 2 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে, রাখি এখন তাহলে। আচ্ছা, মেয়ে মানুষ এত সহজে কাঁদে কিভাবে? এজন্য হয়তো ছলনা করতে পারে। চোখের জলই তাদের অশ্রু। খুব সহজে বিশ্বাস করানোর জন্য এই চোখের পানি যথেষ্ট, আর কিছু লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে ব্যস্ততা প্রচুর। বাড়ি সাজানো হচ্ছে, ডেকোরেশনের লোক এসেছে আজকে। হই হলো, চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় উঠেছে। খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। আমি আর রাফি, মানে আমার বড় ভাই। সব শপিং আজকে শেষ করতে হবে।
এরপর আর সময় কই, দুজনে বের হয়ে পড়লাম। বাসার সামনে থেকে নীলিমা আর নীলাকে নিয়ে নিলাম। সামনে ভাই আর ভাবি, আর পিছনে আমি আর নীলা। নীলা খিচুড়ি টিফিন বের করতে মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। এই সুযোগে নীলাকে একটু জ্বালানো যাক। নীলাকে বললাম খাইয়া দিতে। ভাইয়া গাড়ি চালাতে ব্যস্ত। আর ওইদিকে নীলিমা লুকিং গ্লাসে আমাদের দেখছে। নীলা খাইয়া দিতেই ওর হাতে আলতো করে কামড় দিলাম। নীলা একটু হাসলো, তারপর আবার খাইয়া দিতে লাগলো। আমি আবার কামড় দিলাম। নীলা লজ্জা পাচ্ছে আর আমি মজা নিতেছি। ওইদিকে নীলিমা রাগে ফুসছে। রাগলে নীলিমাকে অনেক ভালো লাগে, তবে হাসি পায় এখন। সেও তো পারে ভাইয়ার জন্য কিছু রান্না করে আনতে। আমি খাওয়া শেষ করে নীলা আঙ্গুল চুষতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে জল বেরোবে অবস্থা। না, আজ জ্বালানো যাবে না, এরপর সমস্যা হয়ে যাবে। অনেক কিছু কিনলাম, পকেট প্রায় ফাঁকা হয়ে গেল। মেয়েদের এত জিনিস যে লাগে। সকালে আসছি অথচ দুজনের শপিং এখনো শেষ হয়নি। সন্ধ্যা হয়ে আসলো প্রায়। বিরক্ত লাগছে না এদের? সারাদিন ধরে শুধু ঘোরাচ্ছে। ইচ্ছে হচ্ছে পুরো মলটা কিনে নিবে আজকে। অবশেষে সন্ধ্যা 8টায় তাদের শপিং শেষ হলো। দুজনকে বাসার সামনে এনে নামিয়ে দিলাম। যার আগে নীলা ডেকে একটা পাপ্পি দিয়ে বিদায় জানালো। গতকালকেরটা আজকে দিয়ে দিল। বেচারা ভাইয়াকে কিছু দিল না। ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসার কাজ তো অনেকটা হয়ে গেছে, মাঝখানে বাকি কালকের দিন, তারপরে বিয়ে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মাঝখানে দিনটা ব্যস্ততার মাঝে কেটে গেল। আজ বিয়ে, অথচ আমার মনে হচ্ছে না আজকে বিয়ে। ওদিকে সারা বাড়িতে হই হুল্লোড়। অথই একটু পরপর এসে জ্বালাচ্ছে, অথচ আমার হঠাৎ মনে হচ্ছে জীবনের একটা পার্ট আজকে হারিয়ে ফেলবো। আজকে তো খুশি থাকার কথা, তবে আমার কেন জানি কষ্ট হচ্ছে। স্বাভাবিক কি নাকি অস্বাভাবিক কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। নীলিমার কথা খুব মনে পড়ছে। সত্যি ভালোবাসতাম মেয়েটাকে, হয়তো এখনো বাসি, তাই তো কষ্ট হচ্ছে। তবে ওর চাইতে নীলাকে বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে কাজ নেই। সন্ধ্যা হয়ে আসতেই রওনা দিলাম। আধা ঘন্টা রাস্তা মাত্র। গাড়ি নিয়ে গেলে আরো কম সময় লাগে। পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো মেয়েটাও আজ সুন্দর করে সেজেছে, আমার জন্য সেজেছে। ভাবতে অবাক লাগছে বিয়ে করতে চলে আসলাম। ভাই আর আমি একসাথে বিয়ে করতে আসছি। সবার কাছে কেমন ব্যাপারটা জানি না, তবে আমার কাছে লজ্জা লাগছে। খাওয়া দাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলো। সামনে বসে আছে নীলা আর নীলিমা, আর পাশাপাশি আমি আর ভাইয়া। নীলিমার দিকে তাকিয়ে দেখলাম চোখে জল, আর নীলার চোখে মুখে লজ্জা আর হালকা হাসির ছাপ। দুজনের মনে দুরকম কিছু চলছে বুঝতে পারি। নীলার দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধ হলাম। চোখ সরাতে ইচ্ছা করছে না, তবে কি করব, এত মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে। চোখ নামিয়ে নিলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছে হচ্ছিল জড়িয়ে ধরে মেয়েটাকে বলি আমিও তোমাকে চাই, কিন্তু জেদটা তখনই নাড়া দিয়ে উঠলো আবারও। আর নীলাকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। এরকম হাজারো চিন্তা ভাবনা ঘুরতে থাকলো মাথায়। বিয়ে কাজ সম্পূর্ণ হলো। কবুল বলার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম কাঁদতেছে। সবাই ভাবতেছে একটা কারণে কাঁদছে, কিন্তু আমি তো জানি কান্না আরেকটা কারণ রয়েছে। ক্ষতটা আমার বুকে আঘাত করেছে। সে অন্য কারো হয়ে যাবে, যতই জেদ হোক। ভালো তো বাঁচতাম তাকে, কষ্ট আমারও হচ্ছে। তবে নীলার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছে বারবার। এরপর কি হবে? বিয়ে তো হয়ে গেল। বউ নিয়ে বাসায় ফিরলাম। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করিনি, তাই হয়তো জানি না। নীলিমাকে কোলে করে রুমে এসে নামিয়ে দিলাম। সবাই রুমে ঢুকলো, আমি বাইরে বেরিয়ে আসলাম। লজ্জা লাগছিল অনেক। নীলের কেমন লাগছে এখন? এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে তাকে। আমার থাকাটা জরুরি ছিল। এদিকে আমার তো জ্বলছে একটু একটু নীলিমার কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। বিয়েটা তো ওকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দিল। সে আজ আমার ভাবি। চাইলেও আর সেই নাম নীলিমা বলে ডাকতে পারবো না, ডাকতে হবে ভাবি বলে। তুমি তো ভাবছো আমি নীরব। আমার নীরবতাটা দেখলে, কিন্তু ভিতরে অস্থিরতা কখনো দেখলে না তুমি, বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটা পাবে না। আমার অস্থিরতা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমি পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, ভালো থেকো তুমি। ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেছিল। আসলে যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসা মানুষকে কখনো ভুলে গিয়ে থাকা যায় না। যেটা হয় শুধুই অভিনয়। আর এই অভিনয়ে ভালো থাকার উপরে অনেকটা মানুষ বেঁচে থাকে। অনেক সত্য চাপা পড়ে যায় এই অভিনয়ে ভালো থাকার উপর। আমাদের সত্যিটা চাপা পড়ে গেছে, কেউ জানে না আমি নীলিমাকে ভালোবাসতাম। সবাই বের হয়ে যেতেই বন্ধুগুলো আসলো, এসে রুমে ঢুকিয়ে দিল। 12টা বেজে গেছে। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে আমার। এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতাম, আধি কাছে পেয়েও ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে মেয়েটার পাশে বসলাম। মেয়েটা গালে হাত রেখে বললাম, অজু করে এসো, নামাজ পড়বো দুজনে।
মেয়েটা চুপচাপ উঠে গেল। আমার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়বো দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা আমি আর দেখবো না। এমনিতে অনেক ভালো লাগে ওকে, মেকআপ করলে আসল সৌন্দর্য ঢাকা পড়া মেয়েটা আমি দেখতে চাই না। নীলা আসতেই আমি উজু করে আসলাম, জায়নামাজটা নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম। তারপর নামাজটা আদায় করে নিলাম। মনটা ফ্রেশ হয়ে গেল, সব দুঃখ কষ্ট সব অতীত ভুলে নামাজ দিয়ে দুজনের নতুন জীবন শুরু করলাম। নীলার মাথায় হাত রাখতে লজ্জা লাল হয়ে গেল। আমি নীলা হাত ধরে বললাম, আজকে কি পাবো ওইটা? কোনটা? যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আপনার ইচ্ছা। তুমি এমন করলে কিভাবে হবে? আমি আবার কি করলাম? লজ্জা পাচ্ছ কেন? এতদিন তো খুব মজা নিলা, আর আজকে লজ্জা পাচ্ছ? কি বলেন এগুলা? দাঁড়াও দেখাইতেছি কি বলি। বলে নীলাকে কোলে তুলে নিলাম। নীলা লজ্জা চোখ বন্ধ করে আছে। ও চোখের পাতা একটা কিস করলাম। নীলা শক্ত করে আমার গালটা চেপে ধরলো। ছাদে যাবা? হুম। আচ্ছা চলো। নীলাকে কোলে নিয়েই ছাদে উঠলাম। কিন্তু এ কি, ছাদে তো আরো দুজন চলে আসছে আগে থেকেই। ভাইয়ার বুকে মাথা রেখে নীলিমা হাসছে আর কথা বলছে। এই দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিনে ব্যথাটা আবার নাড়া দিতে লাগলো। আমার কাছে তো নীলা আছে, তবে তার জন্য জেলাস কেন লাগছে? আমাকে নিজেকে সামলাতে হবে, আর শক্ত হতে হবে নিজেকে। নীলাকে নিয়ে ছাদে উঠতেই ভাইয়া পিছনে তাকালো। কিরে তোরা এখানে? আমিও তো সেটাই বলি, তুমি এখানে? তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমিও আমার বউকে নিয়ে এলাম। আয় বস। না, আমি ওইদিকে বসি, তুমি প্রেম করো। আমাদের কথা শুনে নীলিমা পিছনে তাকালো। নীলা আমার কোলে, আর নীলা তাকিয়ে আছে আমার মুখের দিকে। নীলাকে নিয়ে ছাদের ওই পাশটায় গেলাম। নীলাকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বললাম, আমাদের ছাদে বাসা করার প্ল্যানটা গেল। তো রুমে চলুন, এখানে ভাইয়া ও আপু, ওদের সামনে প্রেম করা যাবে না। কথা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠাতে পারি কিনা। দরকার নেই, আপনি রুমে চলুন, আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন। কি বলতাম? কিছু না, চলুন তো। নীলা এক প্রকার টেনে হেসে নিয়ে আসলো আমাকে রুমে। নীলিমা এক সেকেন্ডের জন্য নজর সরায়নি আমাদের কাছ থেকে। মেয়েটা কি জ্বলছে হয়তো। নীলা রুমে এসে দরজা বন্ধ করে দিল, তারপর মাথার চুল ছেড়ে দিল। আমার পছন্দের জিনিস তার এলোমেলো চুল। লোভ সামলাতে পারলাম না, চুলে নাক ডুবে দিলাম। মাতল করার গন্ধে পাগল হয়ে গেলাম, কেমন একটা নেশায় আছে মনে হচ্ছে। নীলা ঘাড়ে গিজ করতেই নীলা আমার পিঠ খামচে দিল। নীলাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিলাম। পরের দিন সকাল হতেই নীলাকে পাশে দেখলাম না। প্রতিটা মেয়ের মতো সে তার বাসর শেষে সকালবেলা গোসল করতে গেছে। মুচকে এসে ঘুম থেকে উঠলাম। এরকম মুচকে এসে ঘুম থেকে ওঠার মানে আজকে সারাদিনটা ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্টবুদ্ধি চাপলো। বাথরুমে নক করলাম। নীলা বুঝতে পেরে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। নীলাকে রাতে দেখা হয়নি ভালোভাবে, এখন দেখে নিয়ে ইচ্ছা মতো। কি হলো, চলে আসলে কেন? আম্মু অনেক পছা। কেন, আম্মু আবার কি করলো? বকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। আম্মু এমনই, যতদিন সুস্থ আছেন তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি সবসময় আম্মুর পাশে থাকবে, তার দেখাশোনা করবে। আচ্ছা করব। সকালে খাবার টেবিলে দেখলাম নীলা খুব চঞ্চল। সে 4 বছর আগের চঞ্চলতা আজ তার মধ্যে দেখতে পাচ্ছি, যেমনটা দেখেছিলাম রিলেশন শুরু হওয়ার আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছু সামলাতে পারে, সে পেরেছে হয়তো। খাওয়া দাওয়া শেষ করার পরেই সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখতে, এটাই স্বাভাবিক। দুই বউকে সবার পছন্দ হয়েছে। মানুষ তো আর গুণ খোঁজে না, এখন দেখে বাইরের সৌন্দর্য, যা দুই মেয়ের মধ্যেই আছে। নীলমা একটু বেশি সুন্দর, এটা সবসময় বলি আমি, তবে নীলাও কম না। চশমা পরলে মেয়েটাকে অনেক কিউট লাগে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলো। নীলা বাসা থেকে লোকজন আসছে, তাদের দেখাশোনা, নীলার দেখাশোনা সব তো আমাদেরই সামলাতে হবে। সন্ধ্যা হতেই ওদের বাড়িতে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখলাম তার সব কাজিনরা একসাথে গোল হয়ে আড্ডা দিতেছে। আমাদের দেখে তারা এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ততা গেছে যে কারোর সাথে পরিচয় হয়নি, আজকে হয়ে যাবে, সমস্যা নেই। নীলা আমার হাত চেপে হাঁটতে লাগলো। বিয়ের প্রথম দিনগুলির মতো যদি সব সময় হতো তাহলে হয়তো কারো জীবনে দুঃখ আসতো না। ঘর ঢুকে শাশুড়িকে সালাম করলাম, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজের রুমে চলে গেলাম। নিজেদের রুম বলতে আমি নীলার রুমে আর ভাইয়া ভাবির রুমে। মেয়েদের ঘরগুলো এত সাজানো গোছানো হয় কেন? তবে রুমটাতে একটা জিনিস বেশ অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই, অথচ নীলার রুমে নেই। বুঝতে পারছেন কসমেটিকের কথা বলছি? খুব বেশি কিছু নেই, 2-1টা জিনিস মাত্র, যেখানে অন্য মেয়েদের ঘরে গেলে মনে হয় এক বস্তা আটবে না, এরকম। যাই হোক, না থাকলে তো আমারই ভালো, টাকা বেঁচে যাবে। আর একটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলাম, নীলা তুমি কি কসমেটিক ব্যবহার করো না নাকি? না, ওসব জিনিস আমার ভালো লাগে না।
কি বলো? তুমি তো পুরো আলাদা। অন্যরা তো কসমেটিকের জন্য পাগল, আর তোমার ঘরে কিছুই নেই সেরকম। কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে চেও না, তুমি নিজের মতো হও, সেজন্য এইসব ব্যবহার করি না। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আমি, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছা নাই। আলহামদুলিল্লাহ, বউ আমার বুদ্ধিমতী, সাথে রূপবতীও। ফ্রেশ হয়ে নিন, খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য গেলাম। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর আমাদের ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, কয়েকটা স্কুলেও পড়ে। সকলের সাথে পরিচিত হলাম। তারপর শুরু হয়ে গেল খেলা। তারা ডিয়ার দিবে, আর সেটা আমাদের করতে হবে। কি একটা ঝামেলায় পড়লাম বলুন তো। এখন যে ডিয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে, তাহলে কি হবে? সব একদিন হলো বিয়ে করলাম, কিন্তু এরকম কিছু হলো না। উল্টো নীলিমাকে জানানোর জন্য একটা ডিয়ার পেলাম। আমার ডিয়ারটা হলো নিজের বউকে লিপকিস করা। শুনে মনটা আনন্দ ভরে উঠলো। আমি আর কি করবো, নীলাকে কিস করার জন্য প্রস্তুত হলাম। যদিও সবার সামনে লজ্জা লাগতেছে, তারপর নীলিমাকে একটু জ্বালানো যাবে সেটা ভাবি আস্তে করে নীলার ঠোঁটের কাছে চলে গেলাম। তারপর আলতো করে একটা চুমু খেলাম। নীলার লজ্জা পেয়ে উঠে গেল, আমিও উঠে আসলাম। তবে নীলিমা যে তাকিয়েছিল সেটা বেশ করেই লক্ষ্য করেছি। মেয়েটাকে জ্বালাইতে এত ভালো লাগে কে জানে। যাই হোক, রুমে এসে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো, চলে আসলে যে? তাহলে কি করব? সবাই অপেক্ষা করছে যে। আমি যাব না আর ওইসব ছেলে মেয়েদের সামনে। ছি ছি, লজ্জা লাগছে আমার। লজ্জা কেন লাগছে? আপনি তখন কি করলেন? কি করেছি? জানেন না কি করেছেন? না তো, কি করলাম? দাঁড়া, দেখাচ্ছি। এবার নীলা আমাকে কিস করে বলল, এটা করেছেন। যান এখন ওদের কাছে। যাব না। তো কি করবেন? বউর সাথে থাকবো। আবার কি করব? খুব আসতে বউয়ের সাথে থাকবে। বউ নেই আপনার, সিঙ্গেল আপনি, ঠিক আছে? বিবাহিত সিঙ্গেল। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখলাম নীলিমা কল করেছে। আমি কেটে দিলাম, আবার কল দিল, এবারও কেটে দিলাম। পরের বার ধরলাম, হ্যালো। ছাদে আসো, এখনই তোমার সাথে কথা আছে আমার। কেন, কি কথা? আসো বলতেছি। নীলা, আমি একটু আসতেছি ছাদ থেকে। আচ্ছা। নীলিমার আবার আমার সাথে কি কথা থাকতে পারে, দেখি ছাদে গিয়ে কি বলে। মেয়েটা ভালোই জ্বলেছে। হায় রে এক্স, তোরা জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরো শেষ। ছাদে গিয়ে দেখলাম সবাই হোম চলর গেছে। ছাদে এক কোণে নীলিমা দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, কে জানে কোনটা হবে। যাই হোক না কেন, এসব নীলিমা করেছে এটা শিওর। আমি নীলিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, ভাবি ডেকেছেন? সানভি, আমি তোমার ভাবি না। একদিন হলো বিয়ে হয়েছে, আজকে এসব বলছেন? দেখো সানভি, ফাইজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। ঠিক আছে, বলুন কি বলবেন। আমাকে নিয়ে পালাতে পারবা? নীলিমার এই কথায় বেশ অবাক হলাম। আজ বিয়ের পর আমার সাথে পালাতে চাচ্ছে কেন? তার তো বর আছে। আর সে যদি এই কথাই আমাকে আরো 10 দিন আগে বলতো, আমি মেনে নিতাম। হয়তো সে আমাকে বুঝিয়ে বললে আমি বুঝেও যেতাম। তবে আজ বিয়ের পর এসব কখনোই সম্ভব না। তার আরও একটা কারণ হলো নীলা, যাকে হৃদয়ের বাকি জায়গা দিয়ে দিয়েছি। এখন নীলিমার প্রস্তাব কখনো মেনে নেওয়া সম্ভব না। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। দেখো নীলিমা, তুমি যা বলেছ তা কখনো সম্ভব না। তুমি এই কথাটা আমাকে 10 দিন আগে বললেও আমি মেনে নিতাম। সত্যি সত্যি তোমার হাত ধরে পালিয়ে যেতাম। তখন নীলাকে ভালোবাসিনি আমি। আর এখন তোমার স্বামী আমার ভাই, আর তোমার বোন আমার বউ। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাকেও অনেক ভালোবাসি। তবে তোমার মতো কাউকে ভালোবাসতে পারবো না। তোমার চাইতে একটু কম থেকেই যাবে কোনো এক জায়গায়। আমি শুধু এটুকুই বলবো, তুমি ভাইয়াকে নিয়ে ভালো থেকো, আর আমি নীলাকে নিয়ে। সানভি, তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ। আমি যখনই তোমাকে ভুলতে চাই তখনই তুমি আমার সামনে আসো। নীলার সাথে এমন কিছু করো যেটা তোমার অতীত মনে করিয়ে দেয়। ভুলতে পারি না, কষ্ট হয়, বুঝো না? তো এখন কি চাও বলো? কি করলে তুমি ভালো থাকবা ভাইয়াকে নিয়েই? পালাতে তো পারবা না, তাই না? হুম। তাহলে তুমি এই শহর ছেড়ে দাও, নীলাকে নিয়ে ঢাকা চলে যাও। যেখানে থাকো ওইখানেই। কিন্তু নীলা আমার সাথে গেলে আব্বু আম্মু দেখাশোনা করবে কে? সানভি, আমি আছি। তুমি জানো আমি কেমন মেয়ে, কখনো সামান্য কষ্ট পেতে দিব না আব্বু আম্মুকে। ঠিক আছে, তাহলে তুমি যা বলবে তাই হবে। আমিও চাই সবাই ভালো থাকুক। আর মাফ করে দিও তোমাকে এতদিন জ্বালানোর জন্য। মাফ আমাকে করে দিও। সেদিন ব্রেকআপ না করলে আজ এখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে প্রশ্ন করেছিলাম বারবার, কেন করলাম এরকম, উত্তর পাইনি। হয়েছে, ছাড়ো এসব কথা। আমি যাচ্ছি বলে ছাদ থেকে নেমে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে নীলিমার কথা শুনে। ভালোবাসতাম মেয়েটাকে, প্রচুর পরিমাণ ভালোবাসতাম। সারাদিন যাই করি না কেন
দিন শেষে ঠিকই ভাবতাম মেয়েটা ঠিক আছে তো। কেটে গেছে আরো কিছুদিন, বিয়ে সব ঝামেলা শেষ হয়ে গেছে গতকাল। ভাবতেছি আর সন্ধ্যা ঢাকা চলে যাব, কাউকে জানাইনি কিছু, এমনকি নীলাও জানে না। এ কয়েকদিন নীলিমাকে আর বিরক্ত করিনি, সবকিছু চুপচাপ। আর সকালে খাওয়ার টেবিলে সবাই যখন উপস্থিত হলো তখন কথাটা বলেই ফেললাম, আব্বু আমাকে ঢাকায় যেতে হবে। কেন? আমার ছুটি শেষ, তাই যেতে হবে। কিন্তু আর কয়দিন তো বাকি ছিল। হ্যাঁ, কিন্তু জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে। আমি ভাবছিলাম তুই আমার জায়গায় নিজে কাজ করবি। আব্বু ভাইয়া আছে, ভাইয়া করবে, আমাকে যেতে হবে। আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি না রেখে যাবি? নিয়ে যাব ভাবছি, এখন তোমরা যা বলবে সেটাই হবে। নিয়ে যাওয়াটাই ভালো হবে। তুই ওখানে একা থাকবি আর নীলাও তো একা থাকবি, তার চেয়ে ভালো নিয়ে যা। ঠিক আছে আব্বু। কবে যাবি ভাইয়া? এই তো আজকে সন্ধ্যায়। ও, আমি লক্ষ্য করলাম নীলা আর নীলিমা দুজনে আমার দিকে তাকিয়ে আছে। নীলা তো জানেই না এসব, অবাক হওয়ারই কথা। তবে নীলিমা কি ভাবছে সেটাও আমি জানি। ও ভাবতেছে ছেলেটাকে বললাম আর সব মিলে নিল। আসলে আমি এমনই, সেই প্রথম থেকেই নীলিমার অন্যায় আবদার বাদে সব কথাই আমি রেখেছি। আজও এটা রাখলাম। সন্ধ্যা হলেই ফিরে যাব ঢাকা, রেখে যাব সব স্মৃতি। খাওয়া শেষ করে রুমে আসতেই নীলা বলল, আমরা কেন যাব? এখানেই তো ভালো, সবাই আছে, কত মজা হয় সবার সাথে থাকতে। আমি নীলার হাত ধরে একটু চুমু খেয়ে বললাম, নীলা আমাদের ঢাকা যাওয়াটা খুব দরকার, তুমি না করো না প্লিজ। ঠিক আছে, সব আপনার ইচ্ছা। নীলিমার সাথে সারাদিন আর দেখা হয়নি, আর হয়তো কথা হবে না। সন্ধ্যা হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দিতে হবে। নীলিমাকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজই শেষ হতে চলেছে নীলিমার নামে কালো অধ্যায়টা। তার কথাতেই নীলিমার চোখে জল, সবার সামনে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি তার সবকিছু বুঝতে পারি। আজও তার চোখের কোণে জলটা কেউ ধরতে না পারলেও আমি ঠিকই পেরেছি। কোনো এক কারণে আমার হৃদয়টা আজও ক্ষতবিক্ষত। পরাজিত সৈনিকের মতো আমিও যে আত্মসমর্পণ করে নিয়েছি। আজ হঠাৎ মনে হচ্ছে হয়তো নীলিমাকে বিয়ে করলেও পারতাম। মেয়েটাকে তো ভালোবাসতাম খুব। গাড়ি ছেড়ে দিয়েছে, চোখের সামনে মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। অস্পষ্ট হয়ে উঠেছে সবকিছু। নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটা নিষ্পাপ ভালোবাসার জন্যই তো নীলিমার নামের অধ্যায়টা ঘুচে গেল। সত্যি আজ শেষ হয়ে গেল নীলিমা নামের কালো অধ্যায়টা। এক্স নামক কালো ছায়াটা আর কালো করতে পারবে না আমাদের জীবন। তবুও সে ছিল, আছে, থাকবে। হয়তো মনে একটি কোণে অযত্নে থেকে যাবে, পরিষ্কার করা হবে না, তবুও থেকে যাবে। কারণ এক্সদের ভোলা যায় না কখনো, ভুলে থেকে অভিনয়টা করা যায় মাত্র। আর সেই অভিনয়ে আমরা বেশ দক্ষ। যাক, এত নীলিমার ভালোবাসায় নীলাকে তেমন আদর করতে পারিনি। আজ থেকে নীলাকে ভালোবাসা দিয়ে নীলিমার নামের চিহ্ন আস্তে আস্তে মুছে দেব। যাক, অবশ্যই ঢাকায় এসে পৌঁছালাম। এই যে সানভি, বলো। আজ দেখবো তোমার কেমন চোর। জোর মানি? বোঝো না, শুধু দুধু খাও, দেখাচ্ছি মজা। এই বলে নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার খাটের উপর ফেলে দিয়ে চেপে ধরলো। এই কি করছো? দেখো না তুমি কি করছি। কি? আজকে তোমায় এত এত আদর করব, কোনো ঘাটতি রাখবো না। ও আচ্ছা, তাই? হুম। এ বলে আরো জোরে চেপে ধরলো আমায়। এতক্ষণ নীলা উপরে ছিল, আমি নিচে ছিলাম, এখন আমি উপরে আর নীলা নিচে। এই কি করছো? তুমি যেটা করেছো ওটাই করছি। লজ্জায় লাল হয়ে গেল নীলা। এবার আমিও চুমু খাওয়া শুরু করলাম।